হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। আজকে আমরা ভিএমআর ভিস্পিয়ারের ডাটা স্টোরেজ নিয়ে কাজ করব। আপনারা অডিওটা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু এনশিওর করবেন। আমি মনে করছি যে এখন অডিওটা শোনার কথা। আপনারা একটু আমাকে এনশিওর করবেন যে অডিওটা শোনা যাচ্ছে কিনা। ওকে, পারফেক্ট। এক ভাই আমাকে রিপ্লাই দিচ্ছে যে অডিওটা আসছে। তাহলে আমাদের মোটামুটি অডিওর যে প্রবলেমটা ছিল সেটা ক্লিয়ার। তো আমি আমাদের মোটামুটি নেক্সট স্লাইডে চলে যাব। তো আমরা আমাদের টপিক্সের একটু চেঞ্জ আনছি। অর্থাৎ গত দিনে আমরা আলাপ করেছিলাম যে আমরা দুইটা টপিক্স নিয়ে আলাপ করব। অর্থাৎ আজকে আমাদের যে সেশন থাকবে, অর্থাৎ একটা হচ্ছে যে আমাদের ভিস্পিয়ার নেটওয়ার্কিং এবং আরেকটা হচ্ছে আমাদের ভিস্পিয়ার ডেটা স্টোরেজ। কিন্তু আসলে আমি স্টাডি এবং আমাদের রিসোর্স রেডি করার পরে আমি দেখলাম আসলে ভিস্পিয়ার ডাটা স্টোরেজে একটা লং সেশন লাগে এবং ভিস্পিয়ার নেটওয়ার্কিংটাও আমাদের একটা লং সেশন লাগবে। তো সেই অনুযায়ী আমি আজকে আমাদের 24/4 আমাদের 20 এই তারিখে আমরা রাখছি হচ্ছে ভিস্পিয়ার ডাটা স্টোরেজ এবং আমরা আরেকটা সেশন নেব, সেটা হলো ভিস্পিয়ার নেটওয়ার্কিং। এখানে নেটওয়ার্কিংয়ের ইনডেপথ আমরা আলাপ করব, যেখানে আমরা আমাদের এই টপিক্সটা থাকবে হচ্ছে 1/5/2020 অর্থাৎ নেক্সট ফ্রাইডে এবং সেম টাইমে, অর্থাৎ আমরা 10:30 AM আমরা এটা আলাপ করব আমাদের অর্থাৎ 1 মে। আমরা যদি মোটামুটি সবাই সুস্থ থাকি তাহলে আমরা এই তারিখে অর্থাৎ ভিস্পিয়ার নেটওয়ার্কিং এই টপিক্সটাতে আমরা অ্যাটেন্ড করব। আজকে আমরা জাস্ট আলাপ করব ভিস্পিয়ার ডাটা স্টোরেজ, যেখানে আমি টপিক্সগুলো অলরেডি গ্রুপে আমি আলাপ করেছি যে সকল বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমি অলরেডি লাইভে আমার ডিটেলস আমি বলে দিচ্ছি। তো তারই পরিপ্রেক্ষিতে আমি আজকে শুরু করব ভিএমআর ভার্চুয়াল ডাটা স্টোরেজ। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে আমরা যাই। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা আজকে শিখব হচ্ছে ভিএমআর ভার্চুয়াল স্টোরেজ। তো প্রথমে আসেন যে আসলে ভার্চুয়াল স্টোরেজটা কেন দরকার। তো আমরা গত লাইভে আমরা যেটা দেখেছিলাম যে ভিএমওয়্যারে দুই ধরনের ডাটা স্টোরেজ সাপোর্ট করে, যেখানে আমরা দেখাচ্ছিলাম যে একটা হচ্ছে লোকাল ডাটা স্টোরেজ, একটা হলো যে আমার ডাটা স্টোর। অর্থাৎ ডাটা স্টোর বলতে আমাদের অর্থাৎ এই শেয়ারের মাধ্যমে আমার যে কোনো এক কথায় আমাদের স্টোরেজ অর্থাৎ শেয়ার্ড স্টোরেজ যেখানে আমার থাকবে সে শেয়ার্ড স্টোরেজ। তো লোকাল ডাটা স্টোরেজ নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ লোকাল ডাটা স্টোর সাধারণত প্রোডাকশনে ব্যবহার করা হয় না, বা শুধুমাত্র অপারেটিং সিস্টেমের জন্য লোকাল ডাটা স্টোর ব্যবহার করা হয় বা কোনো আইএসওর জন্য ব্যবহার করা হয়। কিন্তু আসলে আজকে আমি সব কিছু ডিটেলস ডিসকাস করবো, সেটা হলো আমাদের শেয়ার ডাটা স্টোরেজ বা সেন্ট্রাল ডাটা স্টোরেজ। তো প্রথমে আসি যে ডাটা স্টোরের কনসেপ্ট কী। আমরা নর্মালি পিসির ক্ষেত্রে বা সার্ভারের ক্ষেত্রে যেটা আমরা হার্ড ডিস্ক হিসেবে চিন্তা করি, অর্থাৎ হার্ড ডিস্ক আমরা পিসি অথবা সার্ভার, এই পিসি বা সার্ভারের ক্ষেত্রে আমরা যেটা হার্ড ডিস্ক হিসেবে চিন্তা করি, কিন্তু যখন আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্টে যাবেন অর্থাৎ ভার্চুয়াল ডেটা সেন্টারে স্টোরেজ হিসেবে চিন্তা করবেন, তখন আসলে সেটাকে বলা হয় হচ্ছে আমাদের ডেটা স্টোর। অর্থাৎ আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্টে ভার্চুয়ালি আপনি চিন্তা করবেন, তো ভার্চুয়ালি সেটা আসলে আমরা বলি হচ্ছে ডেটা স্টোর। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের একটা ডেটা স্টোর। এখন এটা হচ্ছে আমাদের হোস্ট মেশিন, অর্থাৎ আমরা গত দিনে যেটা বলেছিলাম যে হোস্ট মেশিন হতে পারে ESXi1, অর্থাৎ এটা হলো একটা হোস্ট মেশিন, ফিজিক্যাল হোস্ট মেশিন যার উপরে আমাদের ভিএমগুলো রান করবে। এটা হলো হোস্ট 2, আমি ধরতে পারি হোস্ট 1 এবং একটা হলো হোস্ট 2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ESXi2। তাহলে আমাদের ESXi তাদের নিজস্ব কোনো কিন্তু লোকালি কোনো ডাটা স্টোর নাই, অর্থাৎ লোকাল ডিস্ক এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে না। আমার হোস্ট 1 এবং হোস্ট 2 আমার এখানে দুইটা হোস্টই কিন্তু আমার শেয়ার স্টোরেজটা ব্যবহার করা হচ্ছে। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের ডাটা স্টোর। আর আমাদের এই যে ভিএম অর্থাৎ এই যে V1, এই V2, V3, V4 এদের আসলে যে
তাদের যে সকল ডেটা দরকার বা যাদের অ্যাপ্লিকেশন এদের সব কিছু কিন্তু আমাদের ডাটা স্টোর থেকেই রান করবে। অর্থাৎ যখন আমরা ক্লাস্টার করব, লাইক যখন আমরা ভি সেন্টার বা সার্ভার ক্লাস্টার করব, তখন অবশ্যই আমার সেন্ট্রাল স্টোরেজ বা ডাটা স্টোর লাগবে। অর্থাৎ ডাটা স্টোর ছাড়া কোনো সময় ক্লাস্টার করা যাবে না। তো সেক্ষেত্রে যদি আমার কোনো কারণে হোস্ট ডাউন হয়ে যায়, অটোমেটিকলি আমার V1 V2 ওটা লাইভ মাইগ্রেশন হয়ে আমার এই হোস্ট 2 উপর চলে আসবে। তাহলে এই সকল কাজে অর্থাৎ সেন্ট্রাল স্টোরেজ আমাদের লাগবে। তো এখানে যে ডাটা স্টোরে মূলত যে সকল কাজে ব্যবহার করে, এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা স্টোর সাধারণত ভার্চুয়াল মেশিনে ফাইল, অর্থাৎ আমি কেবলমাত্র যে সকল কথা বললাম যে আপনি আপনার ভিএমে অর্থাৎ V1-এ আমরা 20 GB স্পেস অ্যাসাইন করবেন, এই 20 GB স্পেস আসলে কোথা থেকে নেবে? আসলে নেবে হচ্ছে এই ডাটা স্টোর থেকে। আচ্ছা, টেমপ্লেট আপনি যখন কোনো ভিএমের টেমপ্লেট করে রাখবেন, সেই টেমপ্লেটটাও স্টোর থাকবে আমাদের এই ডাটা স্টোরে। আচ্ছা, আইওএসে আমরা গতদিন আমরা দেখেছিলাম যে যদি আমরা সিস্টেমে আইওএস আপলোড করতে রাখি, অর্থাৎ আমরা যদি চাই যে উইন্ডোজ বা লিনাক্স বা আদার কোনো অপারেটিং সিস্টেমে যদি আমরা আইএসও ফাইল আমরা আপলোড করে রাখতে চাই অর্থাৎ সেন্ট্রাল স্টোরেজে, তাহলে আমরা এখানে একটা স্টোরেজ একটা অংশ একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে আমরা আইএসও ফোল্ডার নামে সেখানে আমরা আইএসওটা আপলোড করে রাখতে পারি। তাহলে টেমপ্লেট এই সকল কারণে আমরা আমাদের ডাটা স্টোরটা ব্যবহার করব। এখন আসেন আমাদের ডাটা স্টোর টাইপ। আমরা দুই ধরনের ডাটা স্টোর আমরা এখানে ব্যবহার করি। একটা হলো ভার্চুয়াল মেশিন ফাইল সিস্টেম অর্থাৎ ভিএমএফএস, তো যেখানে আমাদের বিভিন্ন ধরনের ডাটা স্টোর থাকবে, এবং আরেকটা হলো আমাদের এক্সটার্নাল অর্থাৎ ন্যাস টাইপের ন্যাস স্টোরেজ হিসেবে ব্যবহার করি এনএফএস। এছাড়াও বর্তমানে আরেকটা স্টোরেজ আছে, সেটার নাম হচ্ছে আমাদের ভিস্যান। আমি ভিস্যান নিলেও আমি এখানে ডিটেলস আলাপ করবো। অর্থাৎ ভার্চুয়াল স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক, এটা হলো আসলে এক্সটার্নাল স্টোরেজ বাদেও আমাদের হোস্টের মাধ্যমে কিভাবে আমরা এই আমাদের স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক আমরা করতে পারি, অর্থাৎ ভার্চুয়াল স্যান স্টোরেজ করতে পারি, সেটাও আমি বিষয়ে আলাপ করব। তাহলে আমরা আজকে এখানে ভিএমএফএস সম্পর্কে এখানে আমরা ডিটেলস আলাপ করব, এবং এখানে আমরা ভিএমএস হিসেবে আমরা আইসকাজি আমরা এখানে দেখব আইসকাজি কীভাবে সেট আপ করতে হয়, এবং আমরা আইসকাজির উপর একটা ডেমনস্ট্রেশন করব, এবং সে সাথে এনএফএসের মাধ্যমে কীভাবে ডাটা স্টোরেজ ক্রিয়েট করা হয় সেই বিষয়েও আমরা আলাপ করব। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। সেখানে আমরা ভিএমএফএস এবং এনএফএস এবং সাথে আর একটা ডাটা স্টোর সেটা হলো ভিস্যান নিয়ে আমরা আলাপ করব। ওকে, তাহলে এখন প্রথমে আসেন যে স্টোরেজের কনসেপ্ট। তো স্টোরেজের কনসেপ্ট না হলেই না, অর্থাৎ আপনি শুধু যে ভিএমআর আমরা শিখতে যাচ্ছি বা ভিএমআর নিয়ে আমরা আজকে লাইভ সেশনে আসছি, আসলে আমাদের স্টোরেজের কনসেপ্ট নট ফর ভিএমআর। আপনি যে কোনো টেকনোলজিতে যান, আপনি উইন্ডোজ হোক, লিনাক্স হোক, আপনার অফিসে হোক, আপনি ডেটা সেন্টারে হোক, যে কোনো জায়গায় হোক, আপনাকে এই স্টোরেজের কনসেপ্ট মাথায় থাকতে হবে। এবং এই স্টোরেজের কনসেপ্টটা আসলে সব এনভায়রনমেন্টে ইউনিভার্সাল। অর্থাৎ এমন না যে আমি ভিএমআর ভিস্পিয়ার শিখতেছি, আমার এইটা মনে হয় এখানেই দরকার, অন্য কোথাও কাজে লাগবে না। না, এটা সম্পূর্ণ ভুল। এই কনসেপ্ট আমি এখন যে কনসেপ্টটা করবো, এটা আপনি লিনাক্সেও পাবেন, এটা আপনি উইন্ডোজেও পাবেন, এটা আপনি যে কোনো ব্র্যান্ড যে কোনো ভেন্ডরের কাজ করতে গেলে আপনি এই কনসেপ্টগুলো আপনি পাবেন। তো প্রথমে আমরা দেখি যে আসলে যে আমাদের যখন আমরা রিয়েল লাইফে কাজ করি, তখন আমাদের কী কী ধরনের স্টোরেজ নিয়ে কাজ করতে হয়। মাথায় রাখবেন, আমরা সবসময় রিয়েল লাইফে যে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি না কেন, সবসময় আমরা 3 ধরনের ডেটা স্টোর ব্যবহার করি, 3 ধরনের স্টোরেজ। প্রথমে হলো ড্যাশ। এই ড্যাশকে আমরা বলি আসলে ডিরেক্ট অ্যাটাচ স্টোরেজ, আর সিমিলার আছে আপনার হার্ড ডিস্ক। আপনার ল্যাপটপ বা ডেস্কটপ, আপনার বা কম্পিউটারের যে লোকালি যে সাতা কেবল বা স্যাস কেবল বা আমাদের আইডি কেবল, অর্থাৎ এখানে ব্যাক এন্ডের যে এখানে ইসকাজি ইন্টারফেসের মাধ্যমে যে কানেক্টেড থাকে, অর্থাৎ আমাদের সাতা পোর্টের যে কেবলগুলো আমাদের কানেক্টেড থাকে, সেগুলো আমাকে বলে হলো ডিরেক্ট অ্যাটাচ স্টোরেজ। কিন্তু ডিরেক্ট অ্যাটাচ স্টোরেজের সবচেয়ে বড় সমস্যা হলো যে এটার আপনার অ্যাবিলিটি, অর্থাৎ যদি কোনো কারণে আমার সিস্টেম ডাউন হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের হার্ড ডিস্ক ডাউন, অর্থাৎ সিস্টেমের যদি কোনো কারণে একটা হার্ড ডিস্ক ফেল করে, তো সিস্টেমের অ্যাপ্লিকেশন ডাউন বা আমার ওয়েস ডাউন। সেক্ষেত্রে আমার আবার আরেকটা সমস্যা হলো যে এখানে এক্সপ্যান্ড করার ক্যাপাবিলিটি নাই। অর্থাৎ এটা নির্ভর করে আপনার সিস্টেমে যতগুলো ইন্টারফেস আছে, যতগুলো পোর্ট আছে, ততগুলো বেশি আপনি কোনো ডিভাইস কানেক্টেড করতে পারবেন না। এরপরে হলো যে আমার যদি অনেকগুলো হার্ড ডিস্ক থাকে, যে দেখা গেলো যে আমার সিস্টেমে 4টা হার্ড ডিস্ক আছে, তো আমি কোনো অ্যাডভান্স টেকনোলজি ছাড়া এই 4টাকে আমি মার্জ করতে পারবো না। অর্থাৎ প্রত্যেকটা ডিভাইস থাকবে প্যারালাল। তাহলে এই প্রবলেমগুলো আমাদের এই ড্যাশ বা ডিরেক্ট অ্যাটাচ স্টোরেজে হয়। এই জন্য আমরা সাধারণত ব্যবহার করি হচ্ছে শেয়ার্ড স্টোরেজ।
তো শেয়ার স্টোরেজ হলো সেন্ট্রাল স্টোরেজ, যেখান থেকে আরেকটা জিনিস বলটা কি, এই ড্যাশটা শুধুমাত্র একটা পিসি ব্যবহার করতে পারে, অর্থাৎ শুধুমাত্র আপনার নিজের পিসিটাই ব্যবহার করতে পারবে, অর্থাৎ এই স্টোরেজটা আপনি অন্য কাউকে শেয়ার দিতে পারবেন না। ওকে, এবার আসেন হলো ন্যাস। আমরা ন্যাস অর্থাৎ শেয়ার স্টোরেজের ভিতরে দুই ধরনের স্টোরেজ আছে, একটাকে বলা হয় ন্যাস এবং একটাকে বলা হয় স্যান। একটা হলো নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ এবং একটা হচ্ছে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। তো এটার কনসেপ্টটাই চলে আসে এরকম যে ন্যাসটা হলো, এটা হলো ফাইল লেভেল, অর্থাৎ ফাইল আইও কাজ করে, অর্থাৎ এখানে ফাইল ইনপুট আউটপুট, অর্থাৎ এখানে এভরিথিং লাইক ফাইল। আপনি সিস্টেমে যেভাবে আমরা উইন্ডোজে যেভাবে ফাইল শেয়ার দিই, অর্থাৎ আপনি ফাইল শেয়ার দিচ্ছেন, আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছেন, কিছু ফাইল ফোল্ডার রাখলেন, আমার ক্লায়েন্টরা এইখানে এই ফাইল ফোল্ডার যেটা পাচ্ছে এটা এর বেশি কিন্তু পাবে না। অর্থাৎ এটা হচ্ছে একটা শেয়ার্ড মিডিয়াম, আর কিছু না, শেয়ার ডিভাইস। তো এই শেয়ার ডিভাইস আপনি আলাদা একটা ইউনিক সার্ভারের মাধ্যমে বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা ন্যাস হিসেবে নেটওয়ার্কে দিতে পারেন। তো আমাদের এই যে আমরা যেটা আজকে দেখব এনএফএস ওয়ান কাইন্ডস অফ ন্যাস, বা আপনারা জানেন আরেকটা প্রোটোকল আছে সিআইএফএস, বা আমরা যেটা নাম শুনি সাম্বা। এই সাম্বাটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ন্যাস, অর্থাৎ এখানে ক্লায়েন্টের কোনো এখানে ফরম্যাট বা ক্লায়েন্ট ইন্ডে কোনো চেঞ্জ করার ফ্যাসিলিটি আপনারা নেসে পাই না। এখানে যাই রাখবেন এভরিথিং ইজ ফাইল, এই জন্য এখানে বলা হচ্ছে ফাইল আইও। আমি এটা সম্পর্কে আরও ডিটেলস পরে আলাপ করব। এবার আসুন স্যানকে আমরা বলি স্টোরেজ নেটওয়ার্ক, স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক, যাদের অনেক বড় ধরনের অর্গানাইজেশন বা তাদের ডেটার অ্যাভেবিলিটি দরকার সবসময়, বা রিয়েল টাইম ডাটা দরকার, এবং হিউজ পরিমাণ ডাটা স্টোর দরকার, এবং ডাটা সিকিউরিটি দরকার, এবং ডাটা স্পিড দরকার। তো যখন আপনি ডাটা অ্যাক্সেস করবেন অনেক স্পিড নেটওয়ার্ক দরকার, তো তারা ব্যবহার করে স্যান স্টোরেজ বা স্যান নেটওয়ার্ক। তো এখানেও আমাদের অনেক হাই বাজেট থেকে লো বাজেটের উপর স্যান স্টোরেজ আছে। তো এখানে বেসিক যে জিনিসটা সেটা হলো যে আমাদের ন্যাসের যে জিনিসটা হয় সেটা হলো ফাইল আইও, অর্থাৎ এখানে এভরিথিং ইজ ফাইল, আর স্যানে হচ্ছে এভরিথিং ইজ ব্লক। ব্লকটা কি? ব্লকটা হচ্ছে আমরা জানি যে আমাদের হার্ড ডিস্কের, অর্থাৎ এটা যদি আমরা একটা হার্ড ডিস্ক চিন্তা করি, তো একটা হার্ড ডিস্কের মূল জিনিস হচ্ছে যে আমাদের এই ডেটা ব্লক। তো এই ডেটা ব্লক, তো এই যে এক একটা সেক্টর, তো এখানে কয়েকটা সেক্টর মিলা হচ্ছে ব্লক। তো আমার ব্লক বেস স্টোরেজের মূল কনসেপ্ট হলো যে আপনি চাইলে আপনার, সাপোজ আমরা চিন্তা করলাম যে আমাদের এখানে 1 টেরাবাইটের একটা ডিস্ক আছে, 1 টিবি। তাহলে 1 টিবি ডিস্কের আপনি চাইলে যে 1 টিবি থেকে আপনি এই 200 জিবি, অর্থাৎ 200 জিবিটা আপনি কোনো ইউজারকে আপনি শেয়ার করে দেবেন, কোনো ইউজারকে, এবং সে এটা নিয়ে সিমিলার একটা হার্ড ডিস্কের মতো সিস্টেমে পাবে। অর্থাৎ আমরা যেমন মার্কেট থেকে 200 জিবি কোনো একটা হার্ড ড্রাইভ কিনে আসার পর আমাদের সিস্টেমে যদি আমরা অ্যাড করতাম, তাহলে আমাদের সিস্টেমে যেভাবে অ্যাটাচ থাকতো, অর্থাৎ আমরা এটাকে চাইলে ফরম্যাট করতে পারতাম, আমরা এটা চাইলে পার্টিশন করতে পারতাম। সিমিলার আমি যদি ব্লক লেভেল শেয়ার করি, অর্থাৎ আমার এই 1 টেরাবাইট স্টোরেজ থেকে যদি আমি 200 জিবি ব্লক শেয়ার করি, তাহলে আমার ক্লায়েন্ট এই 200 জিবি অ্যাজ এ হার্ড ডিস্ক হিসাবে পাবে। অর্থাৎ সে চাইলে এখানে এনটিএ পেজ, সে চাইলে আপনার লিনাক্স বেস ফাইল সিস্টেম, সে চাইলে উইন্ডোজ বেস ফাইল সিস্টেম, যে কোনো ফাইলের সিস্টেম এটা ফরম্যাট করতে পারবে। এখানে এই ফাইলের মতো, অর্থাৎ ন্যাসের মতো লিমিটেশন নাই। ন্যাসে কিন্তু আপনার সার্ভারে যতটুকু স্পেস শেয়ার করে দিবে, এই ততটুকু স্পেসে কিন্তু ক্লায়েন্ট পাবে, এবং এখানে কিন্তু ফরম্যাট করতে পারবে না, এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। এটা নির্ভর করবে সম্পূর্ণ আমার ন্যাস ম্যানেজমেন্টের উপর। কিন্তু আমার ব্লকের সবচেয়ে বড় সুবিধা হলো যে আমি যখন এই 200 জিবি পাবো, তখন আমি আমার মতো এটাকে চেঞ্জ করে বা ফরম্যাট করতে পারবো, আমি আমার মতো পার্টিশন করতে পারবো। ওকে, তাহলে আমরা ন্যাস এবং স্যানের বেসিক ডিফারেন্সটা বুঝলাম, যে একটা হলো ফাইল আইও হিসাবে কাজ করে, একটা হচ্ছে ব্লক আইও হিসাবে কাজ করে। তো আমরা আমাদের এখানে আমাদের ভিএমআর ভিস্পিয়ারে আমরা আজকে দেখব যে ন্যাস হিসেবে কীভাবে আমরা স্টোরেজ বা ডাটা স্টোর ব্যবহার করতে পারি, এবং স্যান স্টোরেজ হিসেবে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা মোটামুটি চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন এখানে আবার আমাদের ন্যাসের যে প্রকারভেদ, আমি কিছুক্ষণ আগে যে প্রকারভেদ সম্পর্কে আলাপ করলাম, সেই প্রকারভেদ এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাস হলো দুই রকম হয়। একটা হলো এনএফএস, অর্থাৎ ব্যাক ইন্ডে ফাইল সিস্টেম, আমরা লিনাক্স বেস ফাইল সিস্টেম ext4 বা এক্সএফএস ব্যবহার করতে পারি। অপরদিকে আমাদের সিআইএফএস ফাইল সিস্টেম, এটা আমাদের লিনাক্সের প্লাস আমরা উইন্ডোজের মতো একই ফাইল সিস্টেম ব্যবহার করি, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ফাইল সিস্টেমের কোনো লিমিটেশন নাই। তো আমরা এখানে এনএফএস, যেহেতু আমাদের এনএফএস প্রোটোকল সাপোর্ট করে আমাদের ভিস্পিয়ার,
তো সেক্ষেত্রে আমরা এনএফএস ব্যবহার করব, এখানে আমরা ext4 বা xfs হিসেবে আমাদের ফাইল সিস্টেমটা ফরম্যাট করব। এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের স্যান, অর্থাৎ আমি যদি পরের স্লাইডে যাই, তো এটা হচ্ছে আমাদের স্যান স্টোরেজ, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের স্যান বা ভিএমএস এপএস সাপোর্ট করে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বিভিন্ন ধরনের হোস্ট, এখানে 3টা হোস্ট দেখানো হয়েছে, এটা হোস্ট 1, এটা হোস্ট 2 এবং এটা হোস্ট 3। তো যাই হোক, একটা ক্লাস্টারের আন্ডারে এখানে বলা হচ্ছে ডাটা স্টোর টাইপ ভিএমওয়্যার ভিস্পিয়ার অর্থাৎ ভার্চুয়াল মেশিন ফাইল সিস্টেম। এখানে এনএফএস হচ্ছে আলাদা, আমি অলরেডি বলেছি যে এটা ফাইল সিস্টেম হিসেবে কাজ করে এবং এটা ওয়ান কাইন্ডস অফ ন্যাস। তাহলে এগুলো সবই পড়তেছে হচ্ছে আমাদের ব্লক স্টোরেজের ভিতর। তার ভিতর এটা বলে রাখি যে এখানে এটা হলো আমাদের ড্যাশ অর্থাৎ ডিরেক্ট অ্যাটাচ স্টোরেজ, অর্থাৎ বাই ডিফল্ট যেটা আমাদের যখন আমরা ওয়েসটা ইনস্টল করছিলাম, আমরা জানি যে গত ক্লাসে আমরা যখন একটা স্পেস নিচ্ছিলাম অর্থাৎ আমরা 40 জিবি, অর্থাৎ আমাদের ওয়েসটা ইএসএক্সআই যেখানে আমাদের ইনস্টল আছে, সে এই ইএসএক্সটা ইনস্টলটা থাকে আসলে ড্যাশের ভিতরে। যখন আপনি ডাটা স্টোর হিসেবে ক্রিয়েট করবেন, তখন আমরা বিভিন্ন ধরনের ডাটা স্টোর করতে পারি। তার ভিতরে একটা হচ্ছে ফাইবার চ্যানেল। আপনারা জানেন যে ফাইবার চ্যানেল সবচেয়ে এক্সপেন্সিভ এবং সবচেয়ে হাই স্পিড এবং হাই থ্রুপুটের মাধ্যমে, হাই ব্যান্ডউইথের মাধ্যমে ডাটা ট্রান্সফার করে, এবং এটা অনেক বড় ধরনের অর্গানাইজেশন বা যাদের এন্টারপ্রাইজ টাইপের স্টোরেজ দরকার তারা ব্যবহার করে। এরপর আছে হচ্ছে ফাইবার চ্যানেল ওভার ইথারনেট। তো আমরা এখানে ব্যবহার করবো হচ্ছে আইসকাজি, কারণ আইসকাজি হচ্ছে নর্মাল ইথারনেটের নেটওয়ার্কের উপরে কাজ করে এবং ওভার দ্য ইন্টারনেট। এখানে দেখতে পাচ্ছেন যখন আই থাকবে তখন এটা বুঝবেন যেটা ওভার দ্য ইন্টারনেট অর্থাৎ লেয়ার 3-র মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন। তাহলে আমরা এখানে ভিএমএফএস হিসেবে আমরা ব্যবহার করব আইসকাজি, আর আমরা এনএফএস হিসেবে ব্যবহার করব আমরা ন্যাস। ওকে, তাহলে আমরা আইসকাজি কীভাবে সেটা দেওয়া হয় সেটা আমরা দেখব। পাশাপাশি যে আমরা সেন্ট্রাল স্টোরেজ অর্থাৎ এক্সটার্নাল স্টোরেজ বাদে আমরা যদি চাই যে আমাদের যতগুলো হোস্ট মেশিন আছে, অর্থাৎ আমরা জানি আমাদের হোস্টের এখানে ধরেন আমরা 100 জিবি স্টোরেজ আছে, এখানে 100 জিবি স্টোরেজ আছে, এখানেও 100 জিবি স্টোরেজ আছে। তো আমরা যদি চাই যে আসলে এই 3টা হোস্টের যে স্টোরেজ আছে এই স্টোরেজটা মিলে একটা ডাটা স্টোর একটা কনসেপ্ট আমাদের নেওয়া যেতে পারে, যে আমরা যদি চাই যে স্টোরেজগুলো মিলে যদি কোনো একটা ডাটা স্টোর, কারণ স্টোরেজ তো এক্সটার্নাল স্টোরেজ মানে আলাদা কস্টিং, আলাদা এখানে মেনটেন্যান্স কস্ট, আলাদা হার্ডওয়্যার কস্ট। তো কিন্তু আমাদের যদি বিল্ট ইন বা লোকাল স্টোরেজকে যদি আমরা ডাটা স্টোর হিসেবে ব্যবহার করতে পারি, তো সেক্ষেত্রে কেমন হয়। তো এই কনসেপ্ট অনুযায়ী আসলে ডিজাইন করা হচ্ছে ভিস্যান অর্থাৎ ভার্চুয়াল স্টোরেজ নেটওয়ার্ক। এখানে দেখতে পাচ্ছেন যে ভিস্যানের কনসেপ্টটা এখানে আসছে, অর্থাৎ এটা ভিস্যানের কনসেপ্ট। এটা হলো আমাদের ভার্চুয়াল স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। এখানে হলো দেখতে পাচ্ছেন ভিস্পিয়ার রান করতেছে, এখানে এটা হলো হোস্ট 1, এটা আমাদের হোস্ট 2 এবং এটা আমাদের হোস্ট 3। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে যখন আপনি ভিস্যান করবেন তখন আসলে এটা ডিস্কের একটা ডিপেন্ডেন্সি আছে, অর্থাৎ এখানে এসএসডি থাকতেও হবে এবং নর্মাল হার্ড ডিস্কও থাকতে হবে। অর্থাৎ প্রত্যেকটা অর্থাৎ হোস্টে আমার এসএসডিও থাকতে হবে এবং আমাদের হার্ড ডিস্ক নর্মাল হার্ড ডিস্কও থাকতে হবে, এসএসডি থাকতে হবে এবং আমাদের নর্মাল হার্ড ডিস্ক থাকতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটা হোস্টের এই লোকাল হার্ড ডিস্ক অর্থাৎ এসএসডি এবং হার্ড ডিস্ক এবং নর্মাল হার্ড ডিস্ক মিলে আসলে আমাদের এই ভার্চুয়াল সেন্টার ডিজাইন করা হয়, অর্থাৎ প্রত্যেকটা হোস্টের যে লোকাল ডাটাবেস, লোকাল ডাটা স্টোর, তাহলে এই 3টা মিলে অর্থাৎ এখানে একটা ভার্চুয়াল স্টোরেজের কনসেপ্ট। ভার্চুয়াল স্টোরেজ কিন্তু আলাদা কোনো নেটওয়ার্ক স্টোরেজের কনসেপ্ট না, এটা আপনার হোস্টের মাধ্যমেই অর্থাৎ হোস্টগুলোর মাঝেই একটা ভার্চুয়ালি একটা স্টোরেজের নেটওয়ার্ক ক্রিয়েট করে। তখন আমাদের ভিএমগুলো থাকে হচ্ছে আমাদের ভিস্যানে, এটা আমাদের থাকে হলো ভিস্যানে। তো আমরা এখানে ভিস্যান রিলেটেড কোনো কিছু আলাপ করবো না, আমরা এখানে যা দেখবো সবই হচ্ছে আমাদের আগের টপিকস, অর্থাৎ ভিএমএফএস ভার্চুয়াল মেশিন ফাইল সিস্টেম, ভিএমআর ফাইল সিস্টেম। ওকে, তাহলে আমরা দেখবো যে কীভাবে ভিএমএস ডাটা স্টোর ক্রিয়েট করা এবং ভিএমএফএস ডাটা স্টোর হিসেবে আমরা আজকে 2টা জিনিস দেখবো, সেটা হলো আইসকাজি এবং হচ্ছে এনএফএস। ওকে, তো আমরা প্রথমে আসেন আমরা এনএফএস হিসেবে এখন যেটা করব সেটা হলো আমরা এনএফএস হিসেবে এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা আমাদের এটা হলো ইএসএক্সআই হোস্ট লাইক দিস, এটা ইএসএক্সআই, এটা একটা ইএসএক্সআই হোস্ট যেটা আমাদের ইথারনেট সুইচের মাধ্যমে কানেক্টেড আছে। আমরা
ন্যাস হিসাবে আমরা এখানে একটা এনএফএস সার্ভার করব, এবং এটা আমরা ব্যবহার করব একটা ওপেন সোর্স টুলস, সেটার নাম হচ্ছে ওপেন ফাইলার। ওপেন ফাইলার আপনার এটা একটা রেপুটেড আপনার ওপেন সোর্স ন্যাস, যেটার মাধ্যমে আমরা হাইব্রিড ন্যাস, যেখানে আমরা এনএফএস এবং আইসকাজি দুইটার ফ্যাসিলিটি পাবো। তাহলে আমরা এই ন্যাসটা আমাদের যদি অ্যাভেলেবেল হার্ডওয়্যার না থাকে, তাহলে আমরা ওপেন সোর্স অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা আমরা ডেভেলপ করতে পারি। তাহলে আমরা এটা এখন দেখব। পাশাপাশি আমাদের ভিএমএফএস অর্থাৎ আমাদের আইসকাজি অর্থাৎ এই আইসকাজি অর্থাৎ আইসকাজিও দেখব। অর্থাৎ এটা হচ্ছে আমরা ধরতে পারি এটা হচ্ছে আমাদের ESXi 1 এবং এটা হচ্ছে আমাদের ESXi 2। তো এই ESXi 1 টুল যদি আমরা সেন্ট্রাল ব্লক বেস অর্থাৎ ব্লক বলতে এখানে স্যান স্টোরেজ ফ্যাসিলিটি দিতে চাই, তাহলে আমরা আইসকাজি অর্থাৎ এটাও আমরা ওপেন ফাইলারের মাধ্যমেও দেখব। তাহলে আমরা এখন দেখব যে কিভাবে আমরা ওপেন ফাইলার ইনস্টল করে এরকম আইসকাজি স্টোরেজ একটা ক্রিয়েট করতে পারি, যেখান থেকে আমরা এনএফএস এবং পাশাপাশি আইসকাজি এই দুইটা ফ্যাসিলিটি আমরা পেতে পারি। তাহলে আমরা এখন ওপেন ফাইলার কীভাবে ইনস্টল করতে হয় এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে মোটামুটি আমাদের থিওরি পার্ট শেষ, আমরা এখন আমাদের ল্যাব ডেমোতে চলে যাব। তো প্রথমে আসেন যে ওপেন ফাইলার, আপনি ওপেন ফাইলার কোথায় পাবেন? ওপেন ফাইলার আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ওপেন ফাইলার ডাউনলোড করতে পারেন, অর্থাৎ আপনি গুগল দিয়ে সার্চ দিতে পারেন যে ওপেন ফাইলার ডাউনলোড, ওপেন ফাইলার ডাউনলোড। ওপেন ফাইলার ডাউনলোড করলে এখানে ডাউনলোড ওপেন ফাইলার, এটা হচ্ছে একটা ফ্রি ন্যাস অর্থাৎ লিনাক্স বেস অপারেটিং সিস্টেম এটা একটা। তাহলে ওপেন ফাইলার আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন আইএসও ডাউনলোড, বা এখানে ডাউনলোড থেকে এখানে বর্তমানে ওপেন ফাইলারের ভার্সন হলো 2.99, এই ভার্সনটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো এটা ডাউনলোড করার পর এটা হচ্ছে আমরা যেভাবে আমরা লিনাক্সে ভিএম ক্রিয়েট করি, বা আপনি ফিজিক্যালি যদি চান ফিজিক্যালি আপনি ডিস্কে বার্ন করে এটা আপনি ইনস্টল করে নিতে পারেন। তো আমরা এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমরা দেখাবো ভিএমআর এর মাধ্যমে যে কীভাবে আপনি ওপেন ফাইলার ইনস্টল করবেন। তো সেক্ষেত্রে তাহলে আমরা ওপেন ফাইলার আমার যদিও ডাউনলোড করা আছে, তাহলে আমি সরাসরি ইনস্টলে চলে যাব। তো সেক্ষেত্রে কীভাবে ইনস্টল করতে হয় আমরা একটু দেখি। তো এটা হচ্ছে আমাদের ল্যাব এনভায়রনমেন্ট, যেটা আপনারা জানেন যে কতদিন আমরা হোস্ট 2 আমরা ইনস্টল করেছিলাম। তো আমরা এই হোস্ট 2-র পাশাপাশি আমরা ওপেন ফাইলারের জন্য আলাদা একটা মেশিন নেব, অর্থাৎ আমরা নিউ ভিএম ভার্চুয়াল মেশিন, আমরা কাস্টম আমরা এখানে যেমন আছে তেমনই থাকবে, আইউল অপারেটিং সিস্টেম লেটার আমরা লেটারে দিব। এবং আমরা এখানে অপারেটিং সিস্টেম যেহেতু ওপেন সোর্স একটা লিনাক্স বেস অপারেটিং সিস্টেম, এখানে লিনাক্স সেটআপ দিব, এবং ভার্সন আমরা এখানে দেব আদার লিনাক্স 64 বিট, আদার লিনাক্স কার্নেল আমরা এখানে দেব 64 বিট, অর্থাৎ আদার লিনাক্স কার্নেল 2.6 এটা 64 বিট। ওকে, এখানে আমরা নাম দিই, এটা নাম দিব আমরা স্টোরেজ অর্থাৎ স্টোরেজ। এরপর নেক্সট পেজ করি, এখানে ডিফল্ট প্রসেসর একটা দিলেই হবে, কোনো সমস্যা নাই। এরপর নেক্সট পেজ করি, এখানে স্টোরেজ আমি র্যাম দেব 512, কারণ বেশি র্যামের দরকার হয় না আপনার ওপেন সোর্স স্টোরেজের জন্য। এরপর নেক্সট পেজ করেন, এবার আমরা নেটওয়ার্কিং দেবো হচ্ছে ব্রিজ। নেক্সট পেজ করি, এখানে নেক্সট পেজ করব। এখানে আমরা নেক্সট পেজ করবো, এখানে আমরা হার্ড ডিস্ক অ্যাড করবো, অর্থাৎ আমাদের ওপেন ফাইলার যেখানে ইনস্টল থাকবে আমরা এখানে 10 জিবির একটা ডিস্ক অ্যাড করি, এবং এটা সিঙ্গেল ডিস্ক হিসেবে আমরা রাখি। এবং ডাটা স্টোরটা আমরা কোথায় নেব, ডাটা স্টোরটা আমি দেখাই দিই যে কোথা থেকে আমি ডাটা স্টোরটা নেব। আমি দেখাই দিই আমার লোকাল মেশিনে কোথায় আমার ডাটা স্টোরেজ আছে। আমি আমার লোকাল সিস্টেমে আমি এখানে ভিএম, এখানে আমি দেখাই দিতে পারি, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি স্টোরেজ নামে, স্টোরেজ ওপেন ফাইলার। ওকে, এখানে আমরা সেভ করলাম, এখানে আমাদের নেক্সট পেজ করলাম। ওকে, ফিনিশ। তাহলে আমাদের ওপেন ফাইলারের জন্য যে হার্ডওয়্যারের দরকার ছিল অর্থাৎ ভার্চুয়াল হার্ডওয়্যার, সেটা মোটামুটি সেটিং শেষ। এখন আমরা আইএসওটা অ্যাড করব। তাহলে ওপেন ফাইলারের আইএসওটা আমাদের ডাউনলোড করা আছে অলরেডি, এখানে এগুলো মুছে দিই আমরা, যেগুলো আমাদের লাগবে না। আমরা আইএসওটা দেখাই দিই যেখান থেকে আমাদের ওপেন ফাইলার আইএসওটা আছে, আমি অলরেডি ডাউনলোড করেছি।
তাহলে আমি এখান থেকে দেখাই দেবো। এখানে আমার ওপেন ফাইলারের আইএসওটা আছে, এখানে দেখতে পাচ্ছেন ওপেন ফাইলার 2.99। হ্যাঁ, এরপর আমরা ওপেন দিব, এবার ওকে দিব। এবার আমরা পাওয়ার অন করে দিব। এখানে নর্মালি যেভাবে আমরা লিনাক্স সেট আপ করি একই স্টেপ, অর্থাৎ এটাও একটা লিনাক্স বেস কার্নেল। আমরা জাস্ট এন্টার প্রেস করে এটা ইনস্টল শুরু করে দিব। এখানে কঠিন কিছু নাই, জাস্ট হলো নেক্সট প্রেস করে দিলেই হবে। এবং এখানে কোনো পার্টিশনিংও দরকার নাই, কারণ আমরা পার্টিশনিংটা আলাদা অ্যাডিশনাল হার্ড ডিস্ক অ্যাড করব, তখন আমরা এই বিষয়গুলো আমরা দেখব। এটা জাস্ট আমরা লিনাক্স ওএসটা আমরা ইনস্টল করব ওপেন ফাইলারের। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট নেক্সট প্রেস করেন, যেভাবে আমরা উইন্ডোজে আমরা লিনাক্স ইনস্টল দিই অন্য ডিস্ট্রিবিউশন একই রকম। এখানে ইংলিশ দেন জাস্ট নেক্সট প্রেস করি। এখানে বলবে অল ডাটা রিমুভ করতে হবে, আমরা রিমুভ করে দিই যেহেতু আমরা ভার্চুয়াল হার্ড ডিস্ক। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অল পার্টিশন সিলেক্টেড ডিফল্ট লেআউট, নো প্রবলেম, আমরা এটা দিতে পারি, কোনো সমস্যা নাই। অর্থাৎ আমরা জাস্ট হলো নেক্সট প্রেস করে দিয়ে আমরা এটা কাজ করব। এখানে আমাদের এডিটিং একটু নেটওয়ার্কিং একটু কনফিউশনের কাজ আছে, অর্থাৎ নেটওয়ার্কিংটা আমরা এখানে এডিট করব। অর্থাৎ এক্ষেত্রে আমরা নেটওয়ার্কিং অর্থাৎ এখানে আমরা স্ট্যাটিক আইপি আমরা সেট করব। এখানে আমরা IPv6টা তুলে দেব এবং আমরা স্ট্যাটিক আইপিটা আমরা এখানে কনফিগার করব। এখানে 172.25 আমাদের নেটওয়ার্ক ব্লক নয় দেবো। আমরা এখানে আইপি দিলাম সাপোজ 199 এবং আমাদের সাবনেট মাস্ক আমরা 24 দিলাম। এরপর আমরা ওকে দিব। আমাদের এখানে হোস্ট নেম আছে, হোস্ট নেম আমরা দিব storage.example.com। এবার আমরা নেক্সট প্রেস করে আমরা আগাবো। ওকে, এবার কন্টিনিউ দিই, আমাদের গেটওয়ে লাগবে না, এখানে কন্টিনিউ দিই। এবার টাইম জোন, আমরা টাইম জোন চাইলে আমরা সেট করতে পারি আমাদের মতো। টাইম জোন সেট করার পরে এবারে হচ্ছে আমাদের ওপেন ফাইলারের পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো, এটা রুট পাসওয়ার্ড। আমরা সেম পাসওয়ার্ডই ব্যবহার করি ওপেন ফাইলার। ওকে, এরপর আমরা নেক্সট প্রেস করব, অর্থাৎ নেক্সট। এবার আমরা এন্টার দিলে আমাদের ইনস্টলটা শুরু হবে। এটা ইনস্টল হতে বেশি সময় লাগবে না, হয়তো 1 মিনিট লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে টাইম রিমেনিং অনলি 1 মিনিট। আমরা ওপেন ফাইলার ইনস্টল পরে এরপরে আমরা 2টা ডিস্ক অ্যাড করব, অর্থাৎ আমরা 100 জিবির একটা স্টোরেজ নেব, যেটা আমরা আইসক্যাজ হিসেবে ব্যবহার করব, এবং আমরা 50 জিবি ডিস্ক স্পেস নেব, যেটা আমরা এনএফএস হিসেবে ব্যবহার করব। এবং সেটা আমরা ওপেন ফাইলার ইনস্টল শেষ হলে এই 2টা ডিস্ক আমরা অ্যাডিশনালি অ্যাড করব। ওকে, আমাদের ইনস্টলেশন শেষ। দেখলেন যে খুব সহজে এটা ইনস্টল হয়ে গেল এবং এটা আমরা এখন রিবুট দিব। রিবুট দেওয়ার পর সিস্টেমটা ফাইনালি এটা আপ হবে। আমরা ওপেন ফাইলার ইনস্টল শেষ হলে আমরা এটাকে ওয়েব দিয়ে ম্যানেজ করব, অর্থাৎ এখানে আর ফিজিক্যালি আমাদের কোনো কাজ থাকবে না, সমস্ত কাজগুলো আমরা ওয়েবের ইন্টারফেসের মাধ্যমে অর্থাৎ HTTPS ব্যবহার করে আমরা এটা ম্যানেজ করব।
এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওপেন ফাইলার ইনস্টল শেষ, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব অ্যাডমিনিস্ট্রেশন উইথ গুই এইচটিটিপিএস, অর্থাৎ এই আইপি এবং এই পোর্ট 4 পোর্ট 6 পোর্টের মাধ্যমে আপনি এটাকে অ্যাডমিনিস্ট্রেশন করতে পারেন। তো আমরা প্রথমে এখানে রুট দিয়ে লগ ইন করে নিই, পাসওয়ার্ড ওপেন ফাইলার। ওকে, এখন আপনি যদি দেখতে চান ইফ কনফিগ দিয়ে যেভাবে লিনাক্সে আমরা আইপি দেখি, এখানে দেখতে পাচ্ছেন 172.25.11.199, অর্থাৎ আমি যদি আমার গেটওয়েকে দেখি তাহলে পিং পাওয়া যাবে কিনা, অর্থাৎ 172.25.11.1, তার মানে পিং পাচ্ছে, তার মানে এটা কাজ করতেছে নেটওয়ার্কে। আমরা এটাকে শাটডাউন করে দেবো ইনিট 0 দিয়ে, এবং এটাকে আমরা এখন অ্যাডিশনালি 2টা হার্ড ডিস্ক অ্যাড করব, যে হার্ড ডিস্ক 2টা হচ্ছে আমাদের আইসকাজি এবং এনএফএস এর জন্য ব্যবহার হবে। ওকে, তাহলে স্টোরেজ এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজের ডিফল্ট একটা স্টোরেজ আছে, যেটা হচ্ছে আমাদের লোকাল, যেখানে ওয়েস্ট ইনস্টল হচ্ছে। আমরা অ্যাডিশনালি এখন ডিস্ক অ্যাড করবো। আমরা এখন ডিস্কটা আমাদের ওপেন ফাইলের আইএসও ফাইলের ইমেজটা এখন আমরা ডিঅ্যাটাচ করি আবার, আর আমরা অ্যাডিশনালি 2টা হার্ড ডিস্ক অ্যাড করব। একটা হলো হার্ড ডিস্কের সাইজ হবে ইসকাজি রিকমেন্ডেড, এবং এটা নেক্সট পেজ করে এখানে 8 জিবি আছে, এটা আমরা দিব 100 জিবি, যেটা আমাদের থাকবে হচ্ছে আইসকাজি নামে, এবং এটা থাকবে হচ্ছে সিঙ্গেল ফাইল দিই। আচ্ছা, আমাদের লোকেশনটা দেখাই দিই, যেখানে আমাদের ভিএমটা আমি রাখছি স্টোরেজ ওপেন ফাইলার, এখানে আমি নাম দিতে পারি এটা হচ্ছে আইসকাজি। ওকে, এখন নাম দিই অর্থাৎ আইসকাজি। ওকে, ফিনিশ। এবং আমাদের আরেকটা হার্ড ডিস্ক লাগবে, সেটা হচ্ছে আমরা 50 জিবি অ্যাড করবো, সেটা হলো এনএফএস। আমি একটা টাইমে 2টাই দেখাই দেবো যাতে 2টা কাজই হয়ে যায়। তাহলে এখানে আমরা দেবো 50 জিবি স্পেস, তাহলে 50 জিবি, এবং এটাও সিঙ্গেল ফাইল দিই, কোনো সমস্যা নাই। এবং এটা লোকেশন সেম লোকেশনে রাখি, সেটা হচ্ছে এনএফএস, এবং এটা সেভ করি, এরপর ফিনিশ। তাহলে আমাদের অ্যাডিশনালি আরও 2টা হার্ড ডিস্ক হলো, একটা আমাকে সার্ভিস প্রোভাইড করবে আইসকাজির জন্য, আর একটা সার্ভিস প্রোভাইড করবে এনএফএসের জন্য। এবার আমরা ওকে করি, এরপর আমরা এটা পাওয়ার অন করে দিই আবার। তাহলে আমরা এটা এবার রান করে দিই, তারপর আমরা লগ ইন করে দেখব যে আমাদের যে 2টা হার্ড ডিস্ক আমরা অ্যাডিশনালি অ্যাড করলাম সেটা আমাদের এটা ডিটেক্ট করে কিনা। ওকে, এখন দেখতে পাচ্ছেন এটা স্টোরেজ লগ ইন্টারফেস চলে আসছে, রুট এবং ওপেন ফাইলারের পাসওয়ার্ড। আমরা ওপেন ফাইলার দিয়ে লগ ইন করি, এবং আমরা যে কমান্ডার সাধারণত দেখি fdix-l, তাহলে fdix-l দিয়ে দেখতে পারি যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 2টা হার্ড ডিস্ক চলে আসছে। একটা সাইজ হচ্ছে আপনার এসডিবি নামে পেয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হলো লোকাল হার্ড ডিস্ক, আর এটা হলো আমাদের সেই এসডিবি অর্থাৎ 100 জিবির হার্ড ডিস্ক, আর একটা হচ্ছে এসডিসি। এখানে যদিও কোনো পার্টিশন টেবিল এই মুহূর্তে নাই। আর এটা হচ্ছে আমাদের এসডিসি, অর্থাৎ যে 50 জিবির হার্ড ডিস্কটা আমরা নিচ্ছি এনএফএসের জন্য, এটা হলো সেটা। তাহলে আমাদের 2টা হার্ড ডিস্ক আমার এখানে ডিটেক্ট করছে, তাহলে আমাদের এখানে আর এই মুহূর্তে কোনো কাজ নাই। আমরা সরাসরি চলে যাব আমাদের ওয়েব ইন্টারফেসের মাধ্যমে, সেখান থেকে আমরা অ্যাক্সেসটা কাজ করবো। আমরা এখান থেকে লগ আউট করে বের হয়ে যাই। ওকে, আমরা এটা মিনিমাইজ করে রাখি, আর আমাদের এটা দরকার নাই, অর্থাৎ আমরা সরাসরি এখন ওয়েব ইন্টারফেসের মাধ্যমে কাজ করব। তাহলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন এখন এখানে আমি যে আইপিতে অ্যাক্সেস করবো, অর্থাৎ https:// এখানে আমরা যেটা আইপি ব্যবহার করবো, অর্থাৎ 172.25.11.199, অর্থাৎ আমার স্টোরেজের আইপি, এবং এখানে পোর্ট নাম্বার ছিল 44446। আপনার এটা অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে এটা কোথা থেকে আসলো। এটা আসবে হচ্ছে যখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবের ব্রাউজ ইন্টারফেস হচ্ছে এইটার মাধ্যমে করতে হবে, অর্থাৎ https://172.25.11.199, এবং এখানে কোলন দিয়ে, অর্থাৎ আপনার সকেট অ্যাড্রেস হচ্ছে 14446। এটা হলো ডিফল্ট পোর্ট ওপেন ফাইলারের। ওকে, তাহলে আমরা এই আইপিতে যদি ব্রাউজ করি, এখানে দেখতে পারবেন এখানে এটা হচ্ছে আমরা জানি এটা সিকিউরিটি ইস্যু, এখানে অ্যাকসেপ্ট করতে বলবে, আমরা এখানে অ্যাকসেপ্ট করব।
এবং এখানে দেখতে পাচ্ছেন ওপেন ফাইলারের ওয়েব ইন্টারফেসটা চলে আসছে। এখানে আমরা লগ ইন করবো, অর্থাৎ এখানে ইউজার নাম দেব ওপেন ফাইলার, ডিফল্ট ইউজার নাম ওপেন ফাইলার, এবং পাসওয়ার্ড হচ্ছে আমার যে আমরা পাসওয়ার্ডটা সেট করছিলাম সেটা হলো ওপেন ফাইলার পাসওয়ার্ড আমরা এখানে অ্যাড করেছিলাম। এরপর লগ ইন করি আমরা। প্রথমে রুট দিয়ে আমরা লগ ইন করে নিই, ওপেন ফাইলার। ওকে, এরপর হচ্ছে আমরা এরপর ক্লিক হেয়ার টু লগ। আমরা ওপেন ফাইলারের পাসওয়ার্ড দিব ওপেন ফাইলার, এবং এটা পাসওয়ার্ড ওপেন ফাইলার। যদি কোনো সময় পাসওয়ার্ড কাজ না করে তো সেক্ষেত্রে আমরা রুট দিয়েও করতে পারি, এবং এক্ষেত্রে পাসওয়ার্ডটা আমরা রিসেট করে দিতে পারি। অর্থাৎ আমি ওপেন ফাইলার পাসওয়ার্ডটা রিসেট করছি ওপেন ফাইলার নামে, সেক্ষেত্রে আপনি রুট দিয়ে লগ ইন করে আপনাকে পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ আপনি এখান থেকে রুট দিয়ে লগ ইন করে আপনি ওপেন ফাইলারের পাসওয়ার্ডটা আপনি রিসেট করে দিবেন। ওকে, এটা হলো আমাদের ওপেন ফাইলারের সিস্টেম ইনফরমেশন। এখানে দেখতে পাচ্ছেন সিস্টেমের নাম storage.example.com। ওকে, এখন এখানে আমরা এই মুহূর্তে সমস্ত সার্ভিস এখানে ডিসেবল করা আছে, আমাদের এগুলো সব অ্যাক্টিভ করতে হবে। এটা হচ্ছে আমাদের সিস্টেমের পার্টিশন ইনফরমেশন। তো আমরা এটা সিস্টেমের হার্ডওয়্যার ইনফরমেশন। তো আমরা যদি সরাসরি চলে যাই যে আমাদের ভলিউমসে, অর্থাৎ আমরা যদি ভলিউমসে ক্লিক করি তাহলে ভলিউমসে এই মুহূর্তে কোনো কিছু নাই, কোনো ইনফরমেশন নাই। আর একটা জিনিস বলে রাখি যে বিশেষ করে যারা লিনাক্সে কাজ করছেন, বিশেষ করে লিনাক্স বা উইন্ডোজের স্টোরেজ অ্যাডমিনিস্ট্রেশনের উপর কাজ করছেন, তো তাদের জন্য এটা কাজটা করা খুব ইজি হবে। বিশেষ করে এখানে এলভিএম এর কনসেপ্টটা কাজে লাগবে, এলভিএম এর মাধ্যমে আমরা এটা কাজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আসেন ব্লক ডিভাইস। এর মধ্যে ব্লক ডিভাইস কি আছে আমরা একটু দেখে নিই। এখানে ব্লক ডিভাইসে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমার 3টা ব্লক ডিভাইস। একটা হলো এসডিএ, এসডিবি, এসডিসি, এবং এটা আমাদের 10 জিবি। এটা হচ্ছে আমাদের উইন্ডোজ আমাদের ওপেন ফাইলারের ওএস ইনস্টলের জন্য ব্যবহার করেছি, এবং এডিশনাল এখানে 2টা হার্ড ডিস্ক অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে 100 জিবি এবং একটা হলো 50 জিবি। তাহলে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই পার্টিশনগুলোকে আমরা বর্তমানে আমরা এগুলোকে প্রাইমারি পার্টিশন হিসেবে অ্যাক্টিভেট করব, অর্থাৎ ফিজিক্যাল ভলিউম হিসেবে আমরা যেটা কাজ করি, তো ফিজিক্যাল ভলিউম হিসেবে এটা অ্যাক্টিভেট করি। তাহলে এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফিজিক্যাল ভলিউম এটা ক্রিয়েট, অর্থাৎ এখানে ক্রিয়েট করলে এটাকে ফিজিক্যাল ভলিউম হিসেবে আমরা ডিটেক্ট করতে পারবো। এখানে টোটাল স্পেসটা এখানে দেওয়া হয়েছে 100 জিবি, ক্রিয়েট ফিজিক্যাল ভলিউম, এবং ফিজিক্যাল ভলিউম ডান। এখানে 95 জিবি আমরা এখানে স্পেস পেয়েছি। আমাদের আরেকটা পার্টিশন আছে, সেটা হচ্ছে আমরা ব্লক ডিভাইসের উপর ক্লিক করলে আমরা 50 জিবি ডিস্কটাও পাবো, অর্থাৎ এসডিসি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এসডিসি, যেটা আমরা এনএফএস-এর জন্য অ্যাড করব। এটাকেও আমরা ফিজিক্যাল ভলিউম হিসেবে আমরা ক্রিয়েট করলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট। তো আমরা এলভিএম এর কনসেপ্টে ফিজিক্যাল ভলিউমের পরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা গ্রুপ ভলিউম। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ভলিউম গ্রুপের কাজ। তো ভলিউম গ্রুপের জন্য আমরা যেটা কাজ করব, এখানে ভলিউম গ্রুপে যাই, এখানে ভলিউম গ্রুপ দেখতে পাচ্ছেন। তো আমরা ভলিউম গ্রুপে এখানে আমাদের 2টা হার্ড ডিস্ক আছে, অর্থাৎ একটা হলো SDB1, একটা হলো SDC1। তো প্রথমে আমরা এটাকে অ্যাড করি, সেটা হচ্ছে ভলিউম গ্রুপের নাম দিই আমরা VG1। এটা হচ্ছে আইসকাজি VG1, আমরা এটা নোট দিতে পারি ISCSI আইসকাজি। তাহলে আমরা 95 জিবি দিলাম আইসকাজি VG1 এর জন্য, আমরা অ্যাড ভলিউম গ্রুপ দিলাম। এবং এখানে দেখবো একটু পরে যে এখানে একটা ভলিউম গ্রুপ ক্রিয়েট হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ভলিউম গ্রুপের নাম হলো VG1 আইসকাজি ভলিউম গ্রুপ ম্যানেজমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন। এবং আমাদের যে রিমেনিংটা আছে এটাকে আমরা নাম দিই
VG2 NFS, এখানে আগে থেকে একটা নাম আছে VG2 NFS, অ্যাড ভলিউম গ্রুপ। আমি একসাথে দুইটা হার্ড ডিস্কে কাজ করে যাব, তারপরে আমি আলাদা আলাদা করে অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন VG2 এবং VG1, VG1টা আইসকাজি এবং VG2টা NFS। তাহলে আমাদের ভলিউম গ্রুপের কাজ শেষ। আমাদের থিওরি অনুযায়ী আমাদের এর পরের কাজটা হলো আমাদের অ্যাড ভলিউম, অর্থাৎ আমাদের এই অপশনটা অর্থাৎ অ্যাড ভলিউম কাজ করতে হবে, যেটাকে আমরা বলি লজিক্যাল ভলিউম অর্থাৎ LVM। আমরা LVM প্রথমে আইসকাজিটা সিলেক্ট করে নিই, এখানে চেঞ্জ দেন, এখন এখানে নাম দেন, সেটা হচ্ছে LV1 আমরা নাম দিই আইসকাজি, আইসকাজি। ভলিউম ডিসক্রিপশনে আমরা আইসকাজি LV1 পর আইসকাজি, এখানে স্পেসটা আপনি যতটুকু স্পেস অ্যাসাইন করতে চান, তো আপনি যদি চান যে আমি একটু অ্যাসাইন করবো 80 GB, অর্থাৎ আমরা এখানে 80,000 MB আমরা ব্যবহার করতে পারি। আর এখানে ফাইল সিস্টেম, এখানে খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যেহেতু আমরা আইসকাজি ইউজ করবো, সুতরাং আইসকাজির ফাইল সিস্টেম হবে ব্লক, অর্থাৎ এখানে সবগুলোই কিন্তু এনএফএসের জন্য, অর্থাৎ এনএফএস অর্থাৎ ন্যাসের জন্য। এখানে শুধুমাত্র ব্লকটা হচ্ছে আমাদের আইসকাজি বা ফাইবার চ্যানেল। তাহলে আমরা লাস্টেরটা আমরা সিলেক্ট করবো, অর্থাৎ ব্লক সিলেক্ট করবো। ওকে, এরপর ক্রিয়েট দেন। এখানে দেখতে পাচ্ছেন যে 80,000 MB, অর্থাৎ আমরা 80 GB রাখলাম হচ্ছে আমাদের VG1 আইসকাজি, যেটা থেকে আমরা আইসকাজি অর্থাৎ IPSAN আমরা অ্যাড করব। এরপর আসেন হচ্ছে আমরা NFS এর জন্য যেটা অ্যাড করব, সেটা হচ্ছে অ্যাড ভলিউম এগেন। আমরা অ্যাড ভলিউমের থেকে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন, এখানে হলো আমাদের নাম দিই হচ্ছে LV2 NFS, ভলিউম 2 NFS শেয়ার। এখানে স্পেস আমাদের 50 GB ছিল, এটা আমরা 40 GB নিই, অর্থাৎ আমরা 40 GB এখানে অ্যাসাইন করি, অর্থাৎ আইসকাজি NFS এর জন্য আমরা 40 GB আমরা নিলাম, অর্থাৎ 40,000 MB এখানে অ্যাসাইন করা হলো। এখানে ফাইল সিস্টেমটা ইম্পর্ট্যান্ট, এখানে কিন্তু আমরা ব্লক লেভেল দিব না, এখানে কিন্তু আমরা দিব হচ্ছে আমাদের ফাইল লেভেল, অর্থাৎ XFS, ext4, BTRFS এবং ext4। তো আপনারা জানেন যে লেটেস্ট ফাইল সিস্টেম হিসেবে XFS বা ext4 যে কোনো একটা ব্যবহার করতে পারি, তো আমরা ext4 দিতে পারি এবং ক্রিয়েট দেন। দিলে দেখবেন যে এখানে আরেকটা, অর্থাৎ আমরা যদি এখানে NFS2 দিই, তাহলে এখানে দেখবেন যে আমাদের এখানে কোনো কারণে এটা ক্রিয়েট হয় নাই, অর্থাৎ এটা স্পেস ছিল না, অর্থাৎ আমরা এখানে সিলেক্ট করা ভুল হয়েছে। এখানে চেঞ্জ করি VG NFS2, এখন অ্যাড ভলিউম দেন, এখানে আমরা দিব হচ্ছে NFS ভলিউম ডিসক্রিপশন NFS শেয়ার, এবং এখানে সাইজ আমরা দিব 40,000 এবং এখানে আমরা দিব ext4। এবার আমরা ক্রিয়েট দিই। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ভলিউম গ্রুপ আমাদের এখানে 37 GB আমাদের এখানে 39 GB এখানে আমাদের ক্রিয়েট হয়েছে। তাহলে আমাদের মোটামুটি 2 LV আমাদের ক্রিয়েট করা শেষ হলো। এখন আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করব, অর্থাৎ আমরা এখন আইসকাজি নিয়ে আমরা কাজ করব সরাসরি। তো প্রথমে আসেন, আমরা আইসকাজি শেষ হলে তারপর আমরা কাজ করব NFS নিয়ে। তো প্রথমে আমরা আসেন সার্ভিস, এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস। প্রথমে আমাদের আইসকাজি সার্ভিসটা আমাদের এনাবেল করতে হবে। এখানে আমরা লিনাক্সে যারা কাজ করি বা উইন্ডোজে যারা কাজ করি সিস্টেম অ্যাডমিন হিসেবে, তারা জানেন যে আমরা সিস্টেমে যখন কাজ করি প্রত্যেকটা একটা সার্ভিস থাকে, বিল্ট ইন সার্ভিস। তাহলে আমরা সার্ভিসটা এখানে অ্যাক্টিভেট করি। এখানে সার্ভিসে গেলে এখানে দেখবেন বিভিন্ন ধরনের সার্ভিস আছে, ম্যাক্সিমাম সব ডিসেবল করা। তো আমরা এখানে আমাদের আইসকাজি টার্গেট, অর্থাৎ আমরা যেহেতু এটা সার্ভার, সুতরাং এটা আইসকাজি টার্গেট হবে। তাহলে আইসকাজি টার্গেট সার্ভিসটা এই মুহূর্তে আমাদের ডিসেবল করা আছে, এটা আমরা এনাবল করব এবং আমরা আইসকাজি সার্ভিসটা আমরা স্টার্ট করব। ওকে, তাহলে আমাদের আইসকাজি টার্গেটের কাজ শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আইসকাজি টার্গেট সেট আপ। এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে এটা আইসকাজি টার্গেট সেট আপ। তো এখানে গেলে তো প্রথমে আসছেন, এখানে অবশ্য আমাদের কোনো নেটওয়ার্ক ডিক্লেয়ার করি না, আমরা একটু নেটওয়ার্ক ডিক্লেয়ারে চলে আসি। প্রথমে আসেন শেয়ারে যাই, আমরা সিস্টেমে যাওয়ার পর আমাদের সিস্টেমে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যাক্সেস কনফিগারেশন, অর্থাৎ আপনার স্টোরেজ কোন নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করতে পারবে সেই অ্যাক্সেসটা আমাকে দিতে হবে। তো
তো প্রথমে আসেন আমরা এখানে দিব হচ্ছে স্টোরেজ। তো স্টোরেজ ওয়ান আমরা নাম দিই আইসকাজি আইসকাজি। তো এখানে নেটওয়ার্কের হোস্ট নেম আমাদের নেটওয়ার্ক ব্লকটা দিই এবং আমাদের নেটওয়ার্কের যে সাবনেট মার্কস সেই সাবনেট মার্কসটা এখানে দিব, অর্থাৎ 255.255.255.0 এবং এখানে আমরা আপডেট দিই। ওকে, তাহলে আমাদের স্টোরেজ আইসকাজি নেটওয়ার্ক ডিক্লেয়ার করলাম। এখানে আমাদের স্ট্যাটিক আইপি সেট করা আছে। এখন যদি আমি আমাদের আইসকাজি সেটআপে কনফিগারেশন যাই, অর্থাৎ আমি ভলিউমে গেলাম এবং আইসকাজি টার্গেট সেটআপ, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আইকিউএন অর্থাৎ আইসকাজি কোয়ালিফাইড নেম। আপনারা যাদের আইসকাজি বা স্টোরেজের কনসেপ্ট আছে তারা এটা জানবেন যে এখানে আইকিউএন বলতে একটা ইউনিভার্সাল নেম, আইসকাজি কোয়ালিফাইড নেম, যেখানে এটা নামটা থাকে এভাবে আইকিউএন ডট ইয়ার, তারপর মান, তারপর আপনার রিভার্স ডোমেন, অর্থাৎ ডোমেনের রিভার্স করা। তো আমরা সেক্ষেত্রে আমরা আমাদের বর্তমান মাসের সাথে মিল রেখে এটা করতে পারি, অর্থাৎ 2020 এবং এটা আমাদের এপ্রিল মাস, সুতরাং আমরা 4 দিতে পারি এবং এখানে কম আছে আমরা এর বদলে লিখতে পারি যে আমরা লিখতে পারি এখানে অলরেডি আমাদের একটা স্যাম্পল আছে, অর্থাৎ IQN 2020 অর্থাৎ 20-4.com.example:storage1। তাহলে এটা অ্যাড দিলে এটা একটা IQN অ্যাড হয়ে গেল, অর্থাৎ IQN নেম, যেটার মাধ্যমে আমরা ক্লায়েন্ট আমাদের এখানে হিট করবে এই আইসকাজি নেমের মাধ্যমে। এরপর আসলে হচ্ছে লান ম্যাপিং, অর্থাৎ আমার এই নেমের এগেনস্টে যে আমি আমাদের 80 GB স্টোরেজ আমি রাখছি সেটা তো আসলে এখনও দেখানো হয় না, সুতরাং এই নেমের এগেনস্টে আমাদের 80 GB স্টোরেজটা আমরা ম্যাপ করাই দিয়ে আসি, যে জন্য এটাকে বলা হয় লান ম্যাপিং। লানের ফুল মিনিং হচ্ছে লজিক্যাল ইউনিট নাম্বার। তো আমরা লান ম্যাপিংয়ে যে এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ম্যাপ করা নাই, তাহলে এখানে নো লান ম্যাপ টার্গেট এখন, তাহলে এটা আমরা ম্যাপ করাই দিব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের লান আইডি 0 এবং এটা এই অ্যাড্রেসে এটা ম্যাপ করা আছে, অর্থাৎ এই স্টোরেজের। ওকে, এখন হচ্ছে এসিএল। তো এসিএল হচ্ছে কোন নেটওয়ার্ক থেকে এটা অ্যালাউ, এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ 1 আইসকাজি এটা ডিনাই আছে, এটাকে আপনি অ্যালাউ করে দিবেন, এরপর আপডেট দিবেন। ওকে, তাহলে আমাদের মোটামুটি স্টোরেজের কাজ শেষ, অর্থাৎ আমাদের এই যে আমাদের 80 GB স্টোরেজ, 80 GB স্টোরেজ আমাদের এখন রেডি এই আইডির মাধ্যমে, অর্থাৎ স্টোরেজ 1। এখানে আর কোনো কনফিউশন নাই, চ্যাপ কনফিউশন, এটা হলো অথেন্টিকেশনের জন্য আপনি ব্যবহার করতে পারেন। তাহলে আমরা এখানে দেখতে পারি যে আমাদের ভলিউমে গেলে আমাদের আইসকাজি অর্থাৎ আইসকাজি টার্গেটে গেলে এখন আপনি দেখতে পারবেন যে আমাদের এই আইকিউএনটা আছে, এর এগেনস্টে আমাদের 80 GB স্টোরেজ অ্যাসাইন করা আছে। ওকে, আমাদের মোটামুটি আমাদের আইসকাজির রিলেটেড কাজ শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ভিএমআর ESXi। তো প্রথমে আসেন ভিএমআর ESXi, এটা হচ্ছে আমাদের, অর্থাৎ ভিএমআর ESXi বলতে আমাদের এই ESXi এর ইনফরমেশন, যেটা হলো আমাদের ESXi 2। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এটার ম্যানেজমেন্ট আইপি হচ্ছে আপনার 202। এই 202-র মাধ্যমে আমরা এটাকে ম্যানেজ করব, অর্থাৎ এটা গতদিন আমরা যে মেশিনটা এখানে সেট আপ করেছিলাম সেটা। তাহলে এটা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওয়েব ইন্টারফেসের মাধ্যমে এটা অ্যাক্সেস করব। তো ওয়েব ইন্টারফেসের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে 172.25.11.202, এটা লগ ইন করলে এটা হচ্ছে এখানে ইউজার নেম চাবে, এটা ডিফল্ট ইউজার নেম রুট, এবং আমরা গতদিন যে পাসওয়ার্ডটা এখানে অ্যাসাইন করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এবং দিলে আমরা লগ ইন করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের হোস্ট মেশিন, অর্থাৎ host2.example.com। আমরা যদি এখান থেকে সরাসরি ডাটা স্টোরেজে চলে যাই তাহলে এখানে ডাটা স্টোরেজে কিন্তু এই মুহূর্তে কোনো ডাটা স্টোর নেই, অর্থাৎ একটাই ডাটা স্টোরেজ আছে, সেটা হচ্ছে লোকাল ডাটা স্টোর। আমরা জানি এটা লোকাল ডাটা স্টোরেজে যদি আমরা ব্রাউজ করি, আমরা ডাটা স্টোর ব্রাউজ করলে এখানে ISO ফোল্ডার এবং গতদিনে যে দুইটা লিনাক্স ছিল, অর্থাৎ লিনাক্স 1 এবং VM1 এবং VM2, আমরা সেই দুইটা ইনফরমেশন পাবো। এবং এখানে ISO আছে, CentOS 7-এর ISOটা এখানে আপলোড করা আছে। তার মানে এখানে যে লোকাল ডাটা স্টোর আছে, তো আমরা আজকে এই লোকাল ডাটা স্টোরেজের পাশাপাশি আজকে আমরা আমাদের শেয়ার স্টোরেজ, অর্থাৎ যেখানে আমরা আইসকাজি এবং NFS এই ডাটা স্টোরেজটা অ্যাড করব।
তো এখানে ডাটা স্টোরেজ অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে নিউ ডাটা স্টোর। তো নিউ ডাটা স্টোর হিসেবে আমরা এখানে দেখেন এখানে হচ্ছে সব ভিএমএফএস ডাটা স্টোর। তো ভিএমএফএস ডাটা স্টোরে এখানে এনএফএস, এখানে আমরা কতদিন দেখছিলাম নিউ ডাটা স্টোর। তো যেহেতু আমরা আইসকাজি, তো আইসকাজির জন্য আগে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের আইসকাজি সফটওয়্যার অ্যাডাপ্টার অ্যাড করতে হবে। আমরা যখন প্রোডাকশনে কাজ করতে গেলে আমরা কোনো স্টোরেজের সাথে যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে আমরা আমাদের সার্ভারের সাধারণত একটা অ্যাডাপ্টার অ্যাড করি যেটাকে আমরা বলি এইচবিএ, হোস্ট বাস অ্যাডাপ্টার। এটাও লাইক ওই রকম, এটা হলো সফটওয়্যার বেস আপনার বাস অ্যাডাপ্টার যেখানে আইসকাজি প্রোটোকলটা সাপোর্ট করবে। তাহলে আমরা এখানে অ্যাডাপ্টারে যাই, এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে যা আছে এটা হচ্ছে লোকাল এবং এই দুইটা হচ্ছে আমাদের বিল্ট ইন বিভিন্ন অ্যাডাপ্টার, অর্থাৎ আইসকাজি কন্ট্রোলার, আইডি কন্ট্রোলার এবং আইসকাজি এখানে দেখতে পাচ্ছেন আইসকাজি, এটা হচ্ছে লোকাল আইসকাজি, এটা হচ্ছে আমাদের আইডি। তাহলে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার ইসকাজি। তো সফটওয়্যার আইসকাজি আমরা এখানে অ্যাড করব। তাহলে আমরা আপনাকে ফ্রেশ হোস্টে সাধারণত এই আইসকাজিটা ইনস্টল থাকে না। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে কনফিগার সফটওয়্যার ইসকাজি ফর দিস হোস্ট। তো যেহেতু আমরা সফটওয়্যার বেস স্টোরেজ অ্যাড করবো সুতরাং এখানে সফটওয়্যার অ্যাডাপ্টারটা অ্যাড করবো। তাহলে এটা ক্লিক করি, বাই ডিফল্ট এখানে দেখতে পাচ্ছেন আইসকাজি এনাবেল, এটাকে আপনি এনাবেল করে দিবেন। এনাবেল করার পরে আপনি এটাকে সেভ করে দিবেন। সেভ করলে এই অ্যাডাপ্টারটা আপনার সিস্টেমে অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি একটা অ্যাড হয়েছে, রিফ্রেশ দিবেন, দেখবেন যে এখানে একটা অ্যাডাপ্টার চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে ভিএমএ এইচবিএ অর্থাৎ ভার্চুয়াল হোস্ট বাস অ্যাডাপ্টার 65 এবং আইসকাজি সফটওয়্যার অ্যাডাপ্টার এখানে চলে আসছে। এখন এটার উপর আমরা ক্লিক করে এই মুহূর্তে কোনো হোস্ট বা কোনো স্টোরেজ এই মুহূর্তে অ্যাড নাই, তো আমরা এখন এটাকে অ্যাড করব। অর্থাৎ এক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ এখানে অ্যাকশন আছে, এখানে অ্যাকশন, অর্থাৎ এখানে ক্লিক করার পর ডিভাইসে যান, অ্যাডাপ্টার, এরপরে হচ্ছে অ্যাডাপ্টারে ক্লিক করার পরে এখানে আপনি যেটা দেখবেন সেটা হলো অ্যাকশন। এখানে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করার পর বাম পাশে আছে সেটা হলো কনফিগার আইসকাজি। হ্যাঁ, এখানে এডিট নাই সাধারণত, এখানে কনফিগার আইসকাজির উপর ক্লিক করেন, এখানে অ্যানাবেল আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট আমার নেম IQN 1998, এটা হচ্ছে ভিএমআর এর ডিফল্ট আইসকাজি নেম। কিন্তু আমরা এখানে যেটা করবো সেটা হলো আমাদের একটা নাম ছিল, সেই নামটা এখানে অ্যাড করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে সেটা হলো যে প্রথমে আসেন হলো যে আমাদের এই আইসকাজি অ্যাডাপ্টার আমাদের নেটওয়ার্ক অর্থাৎ আমাদের ভিএম কার্নেল অর্থাৎ ভার্চুয়াল মেশিন কার্নেল অর্থাৎ আমাদের যে নেটওয়ার্ক ইন্টারফেস আছে, নেটওয়ার্ক ইন্টারফেসের সাথে এটা প্রথমে অ্যাড করতে হবে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক পোর্ট বাইন্ডিং। তো প্রথমে আছে অ্যাড পোর্ট বাইন্ডিং দিয়ে, অর্থাৎ আমাদের ডিফল্ট যে ম্যানেজমেন্ট নেটওয়ার্ক 192.170.25.11 এই নেটওয়ার্কের সাথে আমরা এটাকে বাইন্ড করে দিই, তার মানে একই ইন্টারফেসের মাধ্যমে এটা কাজ করবে। ওকে, আমরা চাইলে এটাকে আলাদা ইন্টারফেস দিয়েও কাজ করাতে পারবো, সেটা হচ্ছে আমাদের পরবর্তী সেশনে আমরা যেটা দেখব। তাহলে আমরা আমাদের এই ভিএম কার্নেল 0 পোর্টের মাধ্যমে অর্থাৎ এই আইসকাজির এই পোর্টটাকে আমরা বাইন্ড করে দিলাম এবং সাথে আমরা এখন যেটা অ্যাড করবো সেটা হলো আমাদের স্টোরেজ অর্থাৎ টার্গেট অ্যাড্রেস। অর্থাৎ এখানে আমরা টার্গেট অ্যাড্রেস হিসেবে তাহলে আমাদের দুইটা কাজ, এটা হচ্ছে অ্যানাবেল করতে হবে, সাথে আমাদের নেটওয়ার্ক পোর্ট বাইন্ড করবে, অর্থাৎ যে পোর্টের মাধ্যমে আমরা আমাদের স্টোরেজটা বা যে নেটওয়ার্ক ইন্টারফেসের মাধ্যমে আমাদের স্টোরেজটা অ্যাক্সেস করব সেই নেটওয়ার্কটা এখানে বাইন্ড করতে, এবং সাথে আমাদের টার্গেট এখানে দেখতে পাচ্ছেন অ্যাড স্ট্যাটিক টার্গেট। তাহলে অ্যাড স্ট্যাটিক টার্গেট দিলে এখানে টার্গেট অ্যাড্রেস, অর্থাৎ এই টার্গেট অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এই IQN অ্যাড্রেস, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্ট থেকে সার্ভার অ্যাক্সেস করব, অর্থাৎ এই IQN অ্যাড্রেসটা আমরা এখানে অ্যাড করব। এটা আমাদের IQN নেম এবং এটা হলো আমাদের সার্ভার অ্যাড্রেস। আমরা জানি আমাদের সার্ভার অ্যাড্রেস হচ্ছে 172.25.11.199। তাহলে আমরা এখানে সেই অ্যাড্রেসটা অ্যাড করবো, অর্থাৎ 172.25.11.199। তাহলে এটা অ্যাড করার পরে তারপর আমরা সেভ কনফিগারেশন দেব। তাহলে মোটামুটি আমাদের এখানে আমাদের টার্গেটটা এখানে অর্থাৎ আমাদের স্টোরেজ
এবং আমাদের স্টোরেজের অ্যাড্রেস অর্থাৎ আমাদের আইকিউএন এবং আইকিউএন অ্যাড্রেসটা এখানে অ্যাড করলাম। এবার হচ্ছে আমাদের এখানে যদিও এখানে ফেল দেখাচ্ছে, ভিএম নেট ম্যানেজমেন্ট নেটওয়ার্ক আমরা ক্যান্সেল দিতে পারি। ওকে, আমরা সরাসরি এখন ডাটা স্টোরে চলে যাই। তাহলে এখানে নিউ ডাটা স্টোর, এখানে অ্যাড, এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাড করবো হচ্ছে ক্রিয়েট এ নিউ ডাটা স্টোর। এখানে এটা সিলেক্ট করি এবং এখানে আমাদের এটা এখনো আসে নাই, তার মানে এখানে আমাদের স্টোরেজটা এখন অ্যাডাপ্টারটা এখনো পাই নাই, তো আমরা এখানে অ্যাডাপ্টারটা অ্যাড হয় নাই। তাহলে এটার সাথে আমরা অ্যাড করি কনফিগার আইসকাজি, এখানে অ্যাড হয় নাই অর্থাৎ এনাবেলড। এখানে আমাদের আইকিউএন 2020 এক্সাম্পল কোলন স্টোরেজ 1 এবং আমাদের আইপি 172.25.11.1 এবং আমাদের অ্যাড পোর্ট বাইন্ডিং অর্থাৎ যে ইন্টারফেসের মাধ্যমে আমরা অ্যাড করব সেটা হচ্ছে 202 সিলেক্ট। IQN 202 example storage 1 172.25.11 এখানে সব কিছু ঠিক আছে, আমাদের হয়তো কোথাও কোনো একটু ভুল হচ্ছে। এক্সাম্পল স্টোরেজ 1 আমরা স্টোরেজ 172.25.11.1 স্ট্যাটিক সার্ভিস আমাদের ঠিক আছে। আইসকাজি টার্গেট রানিং, আইকিউএন সার্ভার ভলিউমস, এখানে ঠিক আছে। ভলিউম গ্রুপস আইসকাজি টার্গেট 2010 এক্সাম্পল ওপেন ফাইলার ঠিক আছে। লান ম্যাপিং আমাদের ঠিক আছে অর্থাৎ আইকিউএন 202 এক্সাম্পল কোলন নেটওয়ার্ক এসিএল 172.25.11. অ্যালাউ আছে। আমরা এখানে অথেন্টিকেশন তো রাখি নাই। ওকে, তাহলে আমরা এখানে সরাসরি এখানে ফিল টু আইসকাজি এখানে অ্যাড হচ্ছে। অ্যাড বাইন্ডিং ম্যানেজমেন্ট পোর্ট গ্রুপ আইসকাজি ডু নট ইউজ, এখানে আমরা কোনো চ্যাপ অথেন্টিকেশন রাখি নাই। আমরা এটা স্ট্যাটিক টার্গেটটাকে রিমুভ করে এটা কাজ করতে পারি, অর্থাৎ এখানে ভিএম কার্নেল এই পোর্টটা রিমুভ করে দিই, বাইন্ড পোর্টটা আমরা এটা রিমুভ করে দিই। আমরা রিফ্রেশ দিই সফটওয়্যার আইসকাজি আমরা এটাকে নতুন করে লগ ইন করি।
তাহলে হোস্ট টু, এখানে ডাটা স্টোর, এখানে স্টোরেজ, এখানে অ্যাডাপ্টার, আইসকাজি অ্যাডাপ্টার, এখানে আমরা কনফিগার, তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড বাইন্ডিং। তাহলে এই পোর্টটা আমরা সিলেক্ট করলাম, আমরা সেভ করতে পারি, কিন্তু এখানে একটা নিচ্ছে না। আমরা এখানে ডিফল্ট পোর্ট হিসেবে আমরা আইসকাজিটা আমরা একটু পরে আমরা একটু ট্রাবল শুটিং করি। আমরা আগে এনএফএসটা তাহলে অ্যাড করে আসি। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এনএফএসটা আমরা আগে অ্যাড শেষ করি। তাহলে যেখানে একটু প্রবলেম এখানে দেখা যাচ্ছে কি কারণ, এটা আমাকে একটু দেখতে হবে। তো সেক্ষেত্রে এনএফএসের জন্য আমার যে কাজটা করতে হবে, আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের এই শেয়ারের জেস অর্থাৎ সার্ভিসে যাব। সার্ভিসে যাওয়ার পরে আমাদের এনএফএস সার্ভিসটা অ্যানেবল করব, অর্থাৎ এনএফএস সার্ভিস, এবং এখানে আমাদের এনএফএসের সার্ভিসটা আমরা স্টার্ট করব। ওকে, এখন আমরা চলে যাব সরাসরি শেয়ারে। তো শেয়ারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এনএফএসের জন্য একটা শেয়ার আছে, অর্থাৎ এনএফএস শেয়ার। আমরা এখানে একটা শেয়ার নাম দেব এনএফএস স্টোরেজ, অর্থাৎ এখানে ক্রিয়েট সাব ফোল্ডার দিলে এখানে এনএফএস নামে একটা শেয়ার আসতো। এবার ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখন শেয়ার করব আমরা। তাহলে শেয়ার এখানে দেখতে পাচ্ছেন মেক শেয়ার, অর্থাৎ আমাদের আর VG2 এনএফএস, তার আন্ডারে এনএফএস শেয়ার, তার আন্ডারে আমাদের থাকবে এনএফএস স্টোরেজ, এবং এখানে আমরা মেক শেয়ার দিব। মেক শেয়ার দিলে এখানে আমরা এটা অ্যাক্সেসটা দিব হচ্ছে পাবলিক অ্যাক্সেস, এবং পাবলিক অ্যাক্সেস দেওয়ার পর এটাকে আমরা আপডেট দিব, এবং আপডেট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোস্ট কনফিগারেশনের অপশন আসবে, যেখানে আমরা আমাদের স্টোরেজ, অর্থাৎ আমাদের যে স্টোরেজটা ডিক্লেয়ার করা আছে সেটা হলো 172.25.11.0, এবং এখানে এনএফএসে বাই ডিফল্ট অ্যাক্সেসটা নো দেওয়া আছে। আমরা এই অপশনটাকে আমরা এখানে দিব হচ্ছে এখানে রিড রাইট, অর্থাৎ ফুল অ্যাক্সেসটাই দিব। এখানে ফুল অ্যাক্সেসটাই দিব। এখানে অপশন আমরা চাইলে রুট স্কোয়াশ বা নো অল স্কোয়াশ আমরা দিতে পারি। তো এখানে আপডেট দিই, আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ। তো আমরা এখান থেকে এই পাথটা কপি করবো, অর্থাৎ এডিট শেয়ার, এই ফুল পাথটা কপি করতে হবে, যেটা আমাদের এনএফএস শেয়ার হিসেবে আমাদের 40 GB থাকবে এই লোকেশনে, অর্থাৎ এই MNT VG2 NFS টু NFS, এরপরে LV2 NFS এবং NFS স্টোরেজ। তাহলে আমরা এই ফুল পাথটা কপি করি, এরপর আমরা এখানে অ্যাড করি, অর্থাৎ এখানে ডাটা স্টোর হিসাবে আমরা ডাটা স্টোর আমরা NFS হিসেবে তো জানি লাস্টেরটা, অর্থাৎ মাউন্ট NFS ডাটা স্টোর। এরপর নেক্সট প্রেস করি, এখানে আমরা নাম দিই NFS স্টোরেজ, NFS সার্ভার আইপি, যে অর্থাৎ একই সার্ভার আইপি 172.25.11.199, এবং এখানে আমরা দেব হচ্ছে এই পাথ MNT VG2 NFS, এবং এটা। আর বাই ডিফল্ট আমাদের ওপেন ফাইলার এখানে NFS ভার্সন 3 সাপোর্ট করে, সুতরাং এখানে আমরা এই পাথটা দিব, অর্থাৎ এক্ষেত্রে কোনো ইউজার নেম পাসওয়ার্ড লাগবে না। এরপর নেক্সট প্রেস করি, এরপর ফিনিশ দিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের NFS ডাটাটা সাকসেসফুলি অ্যাড হয়েছে, যেখানে আমাদের এখানে সাকসেসফুলি মাউন্টেড। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 39 GB যে স্পেসটা এখানে অ্যাসাইন করেছিলাম, তো সেই 39 GB স্পেসটা এখানে অ্যাড হয়েছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের দুইটা ডাটা স্টোরে অ্যাড করার কথা, একটা হলো আইসকাজি এবং একটা হলো NFS। তো আমরা এখানে NFSটা সাকসেসফুলি অ্যাড করতে এখানে সমর্থ হলাম, কিন্তু আমাদের দুঃখের বিষয় আমরা আরেকটা ডাটাবেস স্টোর, অর্থাৎ আমাদের আইসকাজি IP SAN, এটা আমরা অ্যাড করতে এখনও পারি নাই। তাহলে মোটামুটি আমরা এখন সেটাতে আমরা ফিরে যাব, অর্থাৎ আমাদের ডাটা স্টোর 1 হিসেবে আমরা যে VMFS অ্যাড করবো সেটাতে আমরা চলে যাই। তো প্রথমে চলে যাই হচ্ছে আমরা অ্যাডাপ্টার, আবার দেখি আমরা অ্যাডাপ্টারে, এবং এখানে ডিভাইস, এখানে বাই ডিফল্ট লোকাল হার্ড ডিস্ক এবং লোকাল CD-ROM। তো আমরা এখানে অ্যাডাপ্টারে গেলে বাই ডিফল্ট আমাদের সফটওয়্যার আইসকাজি অ্যাডাপ্টার আমাদের এখানে আছে, কিন্তু অলরেডি আমাদের আইসকাজি অ্যাডাপ্টার এখানে আমাদের ইনস্টল করা আছে, সুতরাং অর্থাৎ VMHBA
এই অ্যাডাপ্টারটা, অর্থাৎ এই অ্যাডাপ্টারের উপরে আমাদের আসলে কাজ করতে হবে। তাহলে আমরা এই অ্যাডাপ্টারে কাজ করব, যে অ্যাডাপ্টারটা আমাদের কনফিগার ফর দিস হোস্ট, এবং এখানে আমরা অ্যাড পোর্ট বাইন্ডিং, নেটওয়ার্ক পোর্ট বাইন্ডিং, এখানে নেটওয়ার্ক পোর্ট বাইন্ডিং আমরা সরাসরি এখানে টার্গেট দিয়ে দিই, যেখানে আমাদের অ্যাড টার্গেট, অর্থাৎ আমাদের ভলিউমসে যাওয়ার পর আইসকালির টার্গেট, এবং এখান থেকে আমরা যে আইকিউএনটা এখানে পেয়েছিলাম, অর্থাৎ লান আইডি iqn.example.com :storage, এই পাথটা এখন অ্যাড করব। এখানে সাকসেসফুলি অ্যাড হয়েছে, দেখি আমরা ডাটা স্টোর আসছে কিনা। ক্রিয়েট ভিএমএফএস, এখানে আসছে না, এই কারণ হচ্ছে আমাদের নেটওয়ার্ক পাথটা এখানে পাচ্ছে না। সেক্ষেত্রে নেটওয়ার্ক পাথটা আমাদের এখানে অ্যাড করতে হবে, অর্থাৎ অ্যাডাপ্টার, এখানে কনফিগার আইসকাজি, অর্থাৎ সফটওয়্যার আইসকাজি, কনফিগার আইসকাজি, এখানে অ্যাড পোর্ট বাইন্ডিং, ভিএম কার্নেল ম্যানেজমেন্ট পোর্ট সিলেক্ট, এবং এখানে আমরা স্ট্যাটিক টার্গেট, অর্থাৎ টার্গেট হিসেবেই অ্যাড্রেসটা আমরা দিব 172.25.11.199। তখন যদি আমরা এটাকে দিই আইসকাজি ডিসমিস, এখানে বলা হচ্ছে ইরোড দেখাচ্ছে ভার্চুয়াল নিক। তো এখানে আমাদের নেটওয়ার্কে একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে মাল্টিপল আমাদের আপলিঙ্ক পোর্ট এখানে অ্যানাবল করা আছে। তাহলে এই মাল্টিপল আপলিঙ্ক পোর্টটা আমাদের এখান থেকে একটু ডিসকানেক্ট করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা একটা নেটওয়ার্ক কার্ড আমরা রাখবো, অর্থাৎ মাল্টিপল আপলিঙ্ক এখানে আমরা রাখবো না। তো সেক্ষেত্রে আমাদের এই নিক কার্ডের কনফিগারেশনটা আমরা একটু চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে হচ্ছে আমাদের হোস্ট মেশিনে, আমরা এখান থেকে এই কাজটা করব, অর্থাৎ আমরা F2টা সেটিং করব, অর্থাৎ আমাদের পাসওয়ার্ড, তাহলে আমরা এখান থেকে এই সেটিংটা আমরা চেঞ্জ করব, অর্থাৎ কনফিগার ম্যানেজমেন্ট নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এখানে দুইটা পোর্ট অ্যাক্টিভ আছে, এই দুইটা পোর্ট আমরা অ্যাক্টিভ রাখবো না, শুধুমাত্র আমরা উপরে পোর্টটা অ্যাক্টিভ, কারণ আমরা কোনো নিক টিমিংয়ের কোনো অ্যালগরিদম এখানে কনফিগার করি নাই বা করব না। তো সুতরাং আমরা এখানে জাস্ট একটা ইন্টারফেস, অর্থাৎ ইথারনেট 0 ইন্টারফেসটা এখানে অ্যাক্টিভ থাকবে। ওকে, এবার এন্টার দেওয়ার পর এটা কাজ করবে। ওকে, এরপরে স্কেপ দিলে এটা চেঞ্জ হবে, অর্থাৎ ইয়েস দেন। ওকে, তাহলে আমাদের এখানে একটা ইন্টারফেসে আমরা এখন কনফিগার করেছি, আমাদের ওখানে দুইটা ইন্টারফেস কনফিগার করা ছিল। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে আমি এখানে দেখতে পারবো যে এখানে একটা ইন্টারফেস এখন আছে। এখন আমরা চলে যাই আমাদের স্টোরেজ অ্যাডাপ্টার,
অর্থাৎ আমাদের স্টোরেজে, অর্থাৎ এই স্টোরেজ অ্যাডাপ্টার কনফিগার। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা অলরেডি এখন আগে থেকে ম্যাপ আছে। এখন আমরা এখানে এই পোর্টটাকে বাইন্ড করে দেবো, অর্থাৎ ম্যানেজমেন্ট নেটওয়ার্কের সাথে বাইন্ড করে দেবো। এবং এখন আমরা যদি এটা সেভ কনফিগারেশন দিই, তো এখন দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি হয়ে গেছে। তাহলে এটা আমরা যেহেতু নেটওয়ার্ক কনফিগারেশনটা করি না, এই জন্য আমাদের এখানে মাল্টিপল আপলিঙ্কটা এখন কাজ করবে না। যখন আমরা মাল্টিপল আপলিঙ্ক কাজ করবো এবং বিভিন্ন ধরনের লোড ব্যালেন্সিং অ্যালগরিদম এখানে অ্যাপ্লাই করব, তখন এই ইন্টারফেসটা কাজ করবে, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এখন আসেন, এখন আমরা সরাসরি ডাটা স্টোরেজে চলে যাই। তো ডাটা স্টোরেজে এবার চলে আসেন, যে আমাদের যেহেতু এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি এখন এটার উপর ক্লিক করেন, তাহলে এটা এটা মোর স্টোরেজ, আপনি এটাতে অলরেডি আসছে। এখন ডাটা স্টোরেজে চলে যাই, তাহলে নিউ ডাটা স্টোর এখন আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ ভিএমএফএস ডাটা স্টোর। এরপর নেক্সট প্রেস করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওপেন ফাইল অলরেডি চলে আসছে এবং এটা সাইজ হলো 78 জিবি, যেখানে আমরা 80 জিবি স্টোরেজ আমরা অ্যাসাইন করছিলাম। আমরা এখানে দিতে পারি স্টোরেজ ওয়ান, এটা হলো আইসকাজি আইপিসেন, আমরা নাম দিতে পারি আইপিসেন। ওকে, এরপরে হলো নেক্সট। এখানে দেখতে পাচ্ছেন 78 জিবি আছে। তাহলে কতটুকু স্পেস আপনি ফিক্স করতে চান সেটা আপনার উপর নির্ভর করবে, অর্থাৎ আপনি ফুলটা দিবেন না কম দিবেন। তো সেক্ষেত্রে এখানে কাস্টম, আপনি চাইলে যে আমি 60 জিবি দেবো, তাহলে এখানে অ্যাডিশনালি আপনি কমাইতে পারেন। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে 60 জিবি ব্যবহার করব, তাহলে 60 জিবি আপনি রাখেন। ওকে, বাকি স্পেস আমি পরবর্তীতে আবার এক্সপ্যান্ড করতে পারবো। এবার নেক্সট প্রেস করেন, ফিনিশ দেন। তার মোটামুটি আমাদের 3টা ডাটা স্টোর এখন রেডি। একটা হচ্ছে লোকাল ডাটা স্টোর, যেখানে আমাদের আইএসও আছে, এবং একটা হচ্ছে আমাদের এনএফএস ডাটা স্টোর, এবং একটা হচ্ছে আমাদের আইপি স্যান, যেটাতে আমরা আজকে দুইটা কনফিগার করলাম। একটা হলো, দুইটাই হচ্ছে ওপেন ফাইলারের মাধ্যমে। তাহলে মোটামুটি আমাদের ডাটা স্টোর রেডি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা এসএসডি এবং বিভিন্ন ধরনের ডিভাইস টাইপ। স্টোরেজ হচ্ছে লোকাল ডাটা স্টোর 49 জিবি, আমাদের এনএফএস 40 জিবি, এবং আমাদের স্টোরেজ অর্থাৎ আইসকাজি 60 জিবি। এখানে দেখতে পাচ্ছেন ভিএমএফএস 6। এখন যদি চাই যে আমাদের মোটামুটি আমাদের লাইভের সেশন মোটামুটি শেষের দিকে, এখন আমরা যদি চাই যে একটা ভিএম আমরা ক্রিয়েট করব, সেটা হলো এই স্টোরেজ 1-এর উপর, তাহলে আমরা সেটা কীভাবে করতে পারি। তাহলে আমরা খুব সহজে একটা ভিএম, জাস্ট 2 মিনিটের ভিতরে আমি দেখাই দেবো যে কীভাবে একটা ভিএম ক্রিয়েট করা হয়। তাহলে আমরা এই মুহূর্তে দেখতে পারি ভার্চুয়াল মেশিন আমার 2টা আছে। তাহলে এই 2টা ভিএম, অর্থাৎ আমি যদি এর মধ্যে দেখতে চাই যেমন VM2 কী অবস্থা, তো VM2টা এই মুহূর্তে রানিং, অর্থাৎ VM2 কোনো সমস্যা নাই। বাট আমি যদি VM1 দেখতে চাই, তো VM1-এ আমরা এই সেটিংটা, আমরা গতদিন তো কীভাবে ভিএম সেটিং করতে হয় সেটা আমরা দেখেছিলাম। তো আমরা যদি ভিএমটাকে এডিট করতে চাই, এডিট করে আমাদের আইএসওটা আপলোড করে ডাটা স্টোরটা আমরা দেখাইতে চাই, দেখি আমাদের ডাটা স্টোরটা কোথায় আছে। বাই ডিফল্ট হার্ড ডিস্ক হিসেবে সে লোকাল হার্ড ডিস্ক এখানে দেখানো হয়েছে, বাট আমরা চাচ্ছি আজকে অন্য ডাটা স্টোর ব্যবহার করবে। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি নতুন একটা ভিএম ক্রিয়েট করব, অর্থাৎ ক্রিয়েট ভিএম। তো সেক্ষেত্রে ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিন, তো আমি নাম দিতে পারি এখানে VM2, VM3, এখানে সেন্টোস 7.7। ওকে, এখানে কম্পার্টেবিলিটি দেখেন, গেস্ট ওবেস সিলেট, লিনাক্স ভার্সন, আমরা সেন্টোস 7 64 বিট। নেক্সট, এখানে মজার বিষয়, এখানে দেখেন 3টা ডাটা স্টোর এখন আসছে। এখন আপনার আছে লোকাল ডাটা স্টোর, এনএফএস এবং আইপি স্যান। তাহলে আমরা এখানে চাচ্ছি আমরা আইপি স্যানটা ব্যবহার করব। ওকে, নেক্সট প্রেস করি। এখান থেকে কতটুকু নেবেন, আমরা র্যাম এখানে দিব হচ্ছে 1 জিবি, অর্থাৎ 1024। স্টোরেজ আমরা দিব 10 জিবি। ওকে, ইউএসবি, বাকি সব সেটিং আপনি আপনার মতো করবেন। আর এখান থেকে আইএসও যেখানে থাকবে, অর্থাৎ আমাদের ডিভিডি আইএসও, এই ডিভিডি আইএসও থাকবে। আমরা ডাটা স্টোর আইএসও ফাইল দেখা দেবো, অর্থাৎ আমাদের ডাটা স্টোরে আইএসও যে ফোল্ডার আছে, এখানে আইএসও ফোল্ডার ভিতরে আমাদের আইএসও আছে, অর্থাৎ সেন্টোস 7। এটা আমি অলরেডি আপলোড করে রাখছি। এখান থেকে এই আপলোডের মাধ্যমে এখানে আপলোড করবেন আপনি বাইরে থেকে, অর্থাৎ আপনি যদি অ্যাডিশনালি কোনো আইএসও ফোল্ডার ক্রিয়েট করতে চান, তাহলে আইএসও ফোল্ডার ক্রিয়েট করার পরে আপনি আপলোডের মাধ্যমে আপনি আপনার সিস্টেম থেকে যে কোনো অ্যাপ্লিকেশন বা যে কোনো ডেটা আপনি চাইলে এটা আপলোড করতে পারেন আপনার ডাটা স্টোরে। তাহলে আমরা এখান থেকে আমাদের আইএসওটা সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ 942 MB। তাহলে এটা সিলেক্ট করার পরে এখন আমরা নেক্সট প্রেস করব এবং এটা ফিনিশ দেব।
তাহলে এখানে দেখবেন যে ভার্চুয়াল মেশিন সেন্টোস 7.7 সাকসেসফুলি ক্রিয়েটেড একটা মেসেজ আপনি পাবেন। এখন আমি এটাকে রান করতে পারবো, অর্থাৎ আমি যদি এটাকে রান করে দিই অর্থাৎ VM3, তাহলে আমরা এখানে দেখব যে এখানে এটা ইনস্টলেশন শুরু হওয়ার কথা। এখানে দেখতে পাচ্ছেন যে সেন্টোস 7, অর্থাৎ আমি ফার্স্ট অপশনটা সিলেক্ট করবো, অর্থাৎ এখানে মাঝে ক্লিক করে এখানে উপরটা সিলেক্ট করে অর্থাৎ ইনস্টল সেন্টোস 7 দিলে আমাদের এই সেন্টোস 7 এর ইনস্টলেশনটা শুরু হবে। তার মানে আজকে আমরা খুব সুন্দর করে দেখলাম, যদিও মাঝে আমাদের একটু ভুল হয়েছিল যে মাল্টিপল অ্যাডাপ্টার একসাথে থাকার কারণে আমাদের ডাটা স্টোরে একটু সমস্যা হয়েছিল। তো তাছাড়া আমাদের মোটামুটি খুব স্মুথলি আমরা কাজগুলো করেছি, আপনারা বাসায় এই কাজগুলো করতে পারেন। তো এটার জন্য খুব হাই কনফিগারেশন কোনো ল্যাব লাগবে বা সেটআপ লাগবে তা না। আপনার যে কোর i3 বা কোর i5 যে এনভায়রনমেন্ট আছে, আমার মতো আজকে যা দেখলাম আপনি ইজিলি এটা করতে পারবেন। কারোর যদি বিন্দুমাত্র কোনো হেল্প লাগবে আমাকে ইনবক্স করতে ভুলবেন না, যে কোনো বিষয়ে আমার কাছ থেকে পরামর্শ নেবেন, কোনো সমস্যা নেই, আমি এটার জন্য আপনাকে হেল্প করব। তো তাহলে বাকি স্পেস তো আপনি জানেন যে কীভাবে আসলে সেন্টোস ইনস্টল করতে হয়, বাকি অপশনগুলো আপনি জানেন। তো মোটামুটি আজকে আমরা আমাদের লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা মোটামুটি নেক্সট ক্লাসে আরও কিছু এক্সক্লুসিভ টপিকস আমি আপনাদের জন্য রাখবো, যেখানে আমরা ভিস্পিয়ার নেটওয়ার্কিং, অর্থাৎ মানে ভার্চুয়ালের ভিতর সবচেয়ে মজার যে জিনিসটা, যে আসলে নেটওয়ার্কিংটাকে আমরা কত সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি এই সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কের মাধ্যমে। তো সেখানে আমরা ভিল্যান এবং সেখানে সিডিপি, বিভিন্ন ধরনের ট্রাঙ্কিং প্রোটোকল, লোড ব্যালেন্সিং প্রোটোকল, নিক টিমিং প্রোটোকল, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ নেক্সট লাইভ সেশনে আমরা দেখব, অর্থাৎ ভিস্পিয়ার নেটওয়ার্কিং, এবং এটাই আমাদের থার্ড লাইভ সেশন হবে। আমরা মোটামুটি যদি সবাই মোটামুটি সুস্থ থাকি তাহলে আগামী শুক্রবার সকাল 10:30টায় শুরু হবে। তাহলে আপনারা সেই সময় যদি যারা ইন্টারেস্টেড তারা প্রেজেন্ট থাকবেন। তো আর এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইনস্টলেশনের মেথড চলে আসছে। এখন যারা সেন্টোস 7 ইনস্টল করতে পারেন তারা নেক্সট প্রেস করে আপনারা আপনাদের পদ্ধতিতে ইনস্টল করে নিতে পারেন। তাহলে মোটামুটি আমরা আমাদের দেখলাম সব ডেমনস্ট্রেশন আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করলাম। আর আপনাদের ভিডিওটা লাইভেই থাকবে, আপনারা আপনাদের মতো দেখে নিন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।